আচ্ছা, তাহলে আজকে আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম শুরু করব, ঠিক আছে? তো এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এই যে পেপারটা, গোটা বিএসসির, তোমরা তো 4টে সেমিস্টার পাস করে এসছো, ফিফথ সেমিস্টারে আর অনেকগুলো পেপার আছে। গোটা বিএসসির যতগুলো পেপার পড়বে, সব থেকে সোজা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, সব থেকে। এই জিনিসটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার উপর বেস করে, বা সবকিছু লিনিয়ার হবে। লিনিয়ার মানে লাইন থেকে এসছে, স্ট্রেট লাইন থেকে। তো স্ট্রেট লাইন থেকে এসছে মানে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনে জানো, যেই ভেরিয়েবল গুলো থাকে সেই ভেরিয়েবল গুলো সব 1 ডিগ্রি থাকে। এক্স হোক, ওয়াই হোক, জেড হোক, বা X1 X2 X3, যেই ভেরিয়েবল গুলো হোক সেগুলো সব 1 ডিগ্রি। তার ফলে আমরা কি করব, এই লিনিয়ার সিস্টেমের উপর আমরা কিছু প্রোগ্রামিং আছে, সেই প্রোগ্রামিং প্রবলেম শিখব। এবার বিষয়টা হচ্ছে যে এলপিপি এর সংক্ষিপ্ত নাম হচ্ছে এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, বা বেশি হচ্ছে প্রচলিত, বা সংক্ষেপে আমরা বলি এলপিপি। এই এলপিপি নামটাই হচ্ছে বেশি পপুলার। তো এই এলপিপি বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম একটা অন্য ধরনের প্রবলেম, যেটা এর আগে তোমরা কোনোদিন করোনি। তো দুটো জিনিস শুরু করার আগে আমি অবশ্যই বলবো, এক হচ্ছে এই লিনিয়ার প্রোগ্রামিং গুলো কিরকম হয়, আর 2 নম্বর হচ্ছে এই প্রোগ্রামিং গুলোকে প্রবলেম হিসেবে কি করে লিখবো। যেমন তোমরা দেখবে ছোটবেলায়, মনে আছে ঐকিক নিয়মের অঙ্ক করতে? তো ঐকিক নিয়মের অঙ্ক করার আগে, ঐকিক নিয়মের অঙ্ক কি করে করতে হয় তার আগে মনে আছে যে ঐকিক নিয়মের অঙ্ক লেখার একটা স্টাইল ছিল। কিরকম লেখার একটা স্টাইল? ধরো, অমুক জন অমুক দিনে অমুক কাজটা করবে, এরকম ছিল না? বা এই জন এই অংশের কাজটা এতদিনে করবে। তাহলে একটা দেখবে একটা লেখার স্টাইল আছে, ঐকিক নিয়মের অঙ্কের একটা লেখার স্টাইল, যে হ্যাঁ এই নিয়মে বা এইভাবে আমরা লিখি, তারপর তাকে কি করে সলভ করতে হয়। একের একদিনে কত করবে, অমুক দিনে কত করবে, এইভাবে আমরা একটা হিসেব করে লিখি। তো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম প্রবলেম সলভ করার আগে আমাদের সিলেবাসে শুধুমাত্র সলভিং আছে, সত্যি কথা। আমাদের সিলেবাসে যা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে শুধুমাত্র আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের সলভ শিখবো, সলিউশনগুলো। কিন্তু তার আগে আমি সলিউশন শিখিয়ে দিতেই পারি, সলিউশনগুলো তোমরা ইজিলি শিখতেও পারবে। কিন্তু কোশ্চিনটা হচ্ছে যে স্যার, যার সলিউশন বের করবো সেটা আসলে কি, কি ধরনের প্রবলেমকে আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বলি? এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এটা কারা বা কি প্রবলেমগুলোকে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বলি, বা এই প্রবলেমগুলো কেন ব্যবহার করা হয়, বা কি ক্ষেত্রে আমরা এগুলোকে ইউজ করি, সেগুলো যদি না জানো, তাহলে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম হয়তো তুমি যা ফুল মার্কস আছে সেই ফুল মার্কস পেয়ে যাবে। কারণ আগের সেমিস্টারে প্রত্যেকেই 32-এ 32 পেয়েছিল, এখন তো তোমাদের 40 হয়ে গেছে না 50 হয়ে গেছে, যাই হোক, তোমাদের তো সিলেবাস চেঞ্জ হয়েছে বলে। ফলে বেশিরভাগ জনই এখানে ফুল মার্কস পায়, 1-2 নম্বর হয়তো কাটা যেতে পারে। কিন্তু কোশ্চিনটা হচ্ছে যে আমি ফুল মার্কস পেলাম, অথচ আমি জানিই না যে প্রোগ্রামিং প্রবলেমটা কি, শুধুমাত্র তার সলিউশন বের করতে জানি। তো সলিউশন যার বের করব, সেটা প্রবলেমটা কি সেটা জানবো না? কার সলিউশন বের করছি, বা কি ধরনের ক্ষেত্রে বা কি ধরনের জিনিসপত্রের ক্ষেত্রে এই প্রোগ্রামিং প্রবলেমটা ইউজ হয়, সেগুলো তো আমাদের জানতে হবে। তো সেই জিনিসটা আমি একটু আজকে বলবো। তো টোটাল আমাদের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ক্ষেত্রে আমাদের কাজই হচ্ছে এই প্রোগ্রামিং প্রবলেমগুলো সলভ করা। এবার এই সলভ করার বিভিন্ন মেথড আছে। এক ধরনের মেথডকে বলে গ্রাফিক্যাল মেথড, একটা মেথড আছে যাকে বলে সিমপ্লেক্স, একটা মেথড আছে যাকে বলা হয় টু ফেস, একটা মেথড আছে যাকে বলা হয় ডুয়ালিটি, একটা মেথড আছে যাকে বলে ট্রান্সপোর্টেশন, একটা মেথড আছে যাকে বলে অ্যাসাইনমেন্ট। আমাদের সিলেবাসে এটাই আছে, এর বাইরে আর কিছু নেই। এই 6-7 রকম ভাবে আমরা একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে সলভ করতে পারি, সেটা আমাদের সিলেবাসে আছে। এর বাইরেও অনেক ধরনের প্রবলেম আছে, বা অনেক ধরনের সলিউশন করার পদ্ধতি আছে, কিন্তু আমাদের সিলেবাসে এই কটাই আছে, 6 থেকে 7টা। আর আরেকটা কথা বলে রেখি, যেরকম ভাবে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম আমরা শিখছি, সেরকম ভাবে নন লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমও আছে। নন লিনিয়ার মানে তখন ভেরিয়েবলগুলো একাধিক হয়ে যাবে, সরি, ভেরিয়েবলগুলোর ডিগ্রিগুলো একের বেশি হয়ে যাবে, 2 ডিগ্রি 3 ডিগ্রি। তবে হ্যাঁ, নন লিনিয়ার জিনিস সলভ করাটা খুব ডিফিকাল্ট, ফলে আমাদের সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে আপাতত লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম আছে। যদি তোমরা এমএসসি করো, তখন দেখবে এমএসসিতে অপারেশন রিসার্চ বলে একটা পেপার আছে, OR। সেই অপারেশন রিসার্চ পেপারে অনেক সময় নন লিনিয়ার প্রোগ্রামিং সলভ করতে দিতে পারে, বা থাকে অনেক সময় তার একটা পোর্শন। তো যাই হোক, সেগুলো ভেবে লাভ নাই, আমাদের কাজ হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম আগে এই বিষয়বস্তুটা জানা, এবং তারপর তার সলিউশন করা। এবার সলিউশনের জন্য বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমরা শিখব। প্রথমেই অন্যান্য জায়গায় দেখবে, কলেজ বা অন্যান্য ক্ষেত্রে দেখবে, প্রথমেই বলে সলভ করো। কি পদ্ধতিতে? হয় বলবে গ্রাফিক্যাল মেথডে সলভ করো, নাহলে বলবে সিমপ্লেক্স, না হলে বলবে ডুয়াল। এই যে সলভ যে করব, কার সলভ করব, কি জিনিসের সলভ করবো, যে কোনো একটা জিনিসের সলভ করবো এই পদ্ধতিতে, অবশ্যই তাকে সলভ করব, অবশ্যই যেই পদ্ধতিটা আমরা শিখবো সেটা ভালোভাবে শিখবো। কিন্তু তার আগে এই প্রোগ্রামিং প্রবলেমটা কি সেটা আমি বলবো। তো এই প্রোগ্রামিং প্রবলেমটা কি সেটা বলার আগে আমি একটা অঙ্ক, হ্যাঁ, প্রবলেম মানে তো অঙ্কই, সেই একটা অঙ্ক আমি তোমাদেরকে দিচ্ছি, এবং দেখো এই অঙ্কগুলো
কিরকম হতে পারে বা কি ধরনের প্রোগ্রামিং প্রবলেম এগুলো হয়। তো যারা একটু বাস্তববাদী, বাস্তববাদী মানে যারা ম্যাথমেটিক্সকে ভয় পায় যে স্যার আমরা অ্যালজেব্রা অ্যানালিসিস এই সমস্ত জিনিসপত্র পড়ি কিন্তু তার তো কোনো রিয়াল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন নেই, বা যখনই আপনাদের জিজ্ঞেস করি যে স্যার অ্যানালিসিস কি ক্ষেত্রে ব্যবহার করা হয় বলুন না একটু, তখন বলবেন যে স্যার অ্যানালিসিস, বা আপনারা বলেন অ্যানালিসিস পরবর্তীকালে অনেক জিনিসের ক্ষেত্রে কাজে লাগে, যেই জিনিসগুলোর হয়তো রিয়াল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন আছে। যেমন ধরো আমাকে যদি কেউ বলে স্যার ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্র্যাকটিক্যাল কিছু বলুন, তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্র্যাকটিক্যালি সত্যি কিছু নেই। ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিনামিক্সে ব্যবহার করা হয়, সেই ডিনামিক্সের রিয়াল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন আছে। তাহলে এইভাবেই ম্যাথমেটিক্সের যে কোনো জিনিসেরই একদম ডিরেক্টলি হয়তো রিয়াল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন নেই, কিন্তু প্রত্যক্ষভাবে না থাকে, পরোক্ষভাবে আছে। তবে এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বলো বা আরো কিছু কিছু পোর্শন আছে যাদের একদম ডিরেক্ট, বুঝতে পারছি, প্রত্যক্ষভাবে রিয়াল ওয়ার্ল্ডের ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশন আছে। যদি বলো স্যার কি ধরনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন আছে, বিজনেস, বিজনেস মানে ব্যবসা, যাদের বিজনেসে ইন্টারেস্ট আছে তাদের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম খুব ভালো লাগে। এবং বিশেষ করে ছাত্রছাত্রীরা অনেকেই হয়তো এখন চাকরি বাকরি তো ঠিক আছে, সবই ভালো কথা, কিন্তু দেখবে যে একটা ব্যবসার প্রতি একটা আলাদা ইন্টারেস্ট থাকে, যে না ব্যবসা করব বা প্রফিট হবে বা কি ধরনের ব্যবসা হতে পারে। বা এখনকার ছেলে মেয়েরা বিশেষ করে তোমাদের জেনারেশনে দেখবে অনেকে সব স্টার্ট আপ খোলে, সেই স্টার্ট আপ জিনিসপত্রগুলো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের মাধ্যমে পড়ে। এবং এই কারণে এই সাবজেক্টটা যখন আমি পড়াতে শুরু করি তখন ছাত্রছাত্রীরা প্রচন্ড ইন্টারেস্ট সহকারে পড়ে, কারণ এই স্টার্ট আপ, কোনো একটা কোম্পানি বা কোনো একটা অ্যাপ খুলবো, কোনো একটা বিজনেস ছোটখাটো করব, সেই জিনিসপত্রগুলো ভালোবাসে এবং সেই ভালোবাসা থেকেই এই জিনিসগুলো খুব ইন্টারেস্টে পড়ে এবং তাদের বুঝতে একটু অসুবিধা হয় না। তাহলে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে ধরো আমি একটা ব্যবসা শুরু করছি, আমাকে নিয়ে শুরু করছি, তাহলে হ্যাঁ নাকি না অন্য কেউ শুরু করবে? তোমরাও শুরু করতে পারো, তবে আমি একটা ব্যবসা শুরু করছি। তো আমি কিরকম ব্যবসা শুরু করব, আমি একটু ব্যবসাটা লিখছি। এ ম্যানুফ্যাকচারার, আচ্ছা ম্যানুফ্যাকচারার মানে হচ্ছে যিনি কিছু না কিছু একটা ম্যানুফ্যাকচার করেন। কি ম্যানুফ্যাকচার করেন আস্তে আস্তে লিখছি, ভালো করে দেখো অঙ্কটা। হ্যাজ টু টাইপস অফ মেশিন, তার দুটো মেশিন আছে। একটা ম্যানুফ্যাকচারার যিনি কিছু না কিছু একটা ম্যানুফ্যাকচার করছেন, তার কি আছে, তার বলছে দুটো, টু টাইপস অফ মেশিন। আমি আগে অঙ্কটা একটু আলোচনা করি, তারপরে আরো এর অ্যাপ্লিকেশন বলবো যে কি করে আপনি বলছেন যে স্টার্ট আপ বা এই সমস্ত ক্ষেত্রে এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা ইউজ হয়। আমি একদম ডিরেক্ট বলে দেবো এবং তোমরা বুঝতে পারবে হ্যাঁ সত্যি তো যে এটার ক্ষেত্রে ইউজ হয়। একটা ম্যানুফ্যাকচারার হ্যাজ টু টাইপস অফ মেশিন, দু ধরনের মেশিন আছে। অনেক ধরনেরই মেশিন থাকতে পারে। প্রথম মেশিনটাকে, যেটা ইচ্ছাই হোক ওরকম কিছু বলিনি, হি, হ্যাঁ, মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট, হি মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট থ্রি এ টাইপ অফ মেশিন। বলছে তার তিনটে এ টাইপ মানে দুটো টাইপের মেশিন আছে তার। আমি একটু আন্ডারলাইন করে দিই, অঙ্কটা কিন্তু ভালো করে বুঝতে হবে, আমি বাংলাতেও বলে দিচ্ছি ইংলিশেও বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তাহলে কোনো একজন ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারার মানে যিনি একজন কিছু তৈরি করছেন, কোনো একজন ধরো ম্যানুফ্যাকচারার ব্যবসা শুরু করবে, তো ব্যবসা করার জন্য তিনি দু টাইপের মেশিন তিনি তার কাছে আছে, দু টাইপের মেশিন আছে। তো সেই দু টাইপের মেশিনের মধ্যে একটা হচ্ছে টাইপ এ, একটা টাইপ বি। তো ধরে নিচ্ছি যে যিনি ম্যানুফ্যাকচারার তার মাস্ট হ্যাভ অবশ্যই থাকতে হবে অ্যাটলিস্ট অন্তত তিনটে এ টাইপ অফ মেশিন। এ টাইপের মেশিন অন্তত তিনটে থাকতে হবে। হ্যাঁ, এ টাইপ অফ মেশিন, বুঝতে পারা গেছে? এটা তিনটে থাকতে হবে। আর একটা বি টাইপ অফ মেশিন। এ টাইপের মেশিন তিনটে, অন্তত তিনটে কিন্তু অন্তত বলছি। আর বি টাইপের মেশিন তার অন্তত একটা থাকতে হবে, থাকতেই হবে, না হলে হবে না। যদি বলো স্যার না হলে হবে না কেন, সেগুলো সব আসছি। দ্য কস্ট অফ দ্য মেশিন, এই মেশিনের কস্ট। এবার তার কাছে যে মেশিনগুলো আছে, কস্ট মানে কে বলতে পারে, কস্ট মানে কি বোঝাতে চাইছি, সেটা কিনতে বা সেটা ভাড়া করতে বা যাই হোক, তার খরচা পড়েছে এই মেশিনের জন্য, কত খরচা পড়েছে, দ্য কস্ট অফ দ্য মেশিন। আচ্ছা, ইজ রুপিস 1000, 1000 টাকা। আচ্ছা আমি আগেই বলি, কোনো মেশিনের দাম এখন বলবে স্যার 1000 টাকার মেশিন, অ্যাকচুয়ালি এই বইগুলোতে সেই জ্যোতি বসুর আমলের বই, মানে বুঝতে পেরেছো, সেগুলো 1980 দশকের বই, 1980, 85 বা 90 দশকের এই ধরনের বইগুলো থেকে আমরা এখন করাই। তার ফলে তার দামগুলো ওই হিসাবেই। 1990, 95 সালে কোনো একটা বড় মেশিনের দাম ছিল এরকম 1000 টাকা, এখন যেটা হবে হয়তো 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ। তার ফলে 1000 বা 500 বা 200 যখন বলবো তখন হাসাহাসি করো না, কারণ এটা 90 দশকের বই, সেই অনুসারে দামটা আছে, মনে করো 30 বছর আগে বা 35 বছর আগে চলে গেছো। দ্য কস্ট অফ দ্য মেশিন ইজ রুপিস 1000 ফর টাইপ, ফর দি টাইপ এ। কি বললাম, এ টাইপের মেশিনের দাম কত, 1000 টাকা। অ্যান্ড
দাম হোক বা সেটা ভাড়া হোক, যাই হোক। অ্যান্ড রুপিস 1200, 1200, কার জন্য? ফর দ্য টাইপ বি। তাহলে এ টাইপের মেশিন দেখো, ওই ম্যানুফ্যাকচারারের কাছে কিন্তু দু ধরনের মেশিন আছে। একটা হচ্ছে টাইপ এ, একটা টাইপ বি। সেই টাইপের মেশিনের জন্য খরচা বা কস্ট 1000 টাকা একটার জন্য, পার্ট, হ্যাঁ, ফর দ্য টাইপ এ একটার জন্য, কিন্তু দ্য কস্ট অফ দ্য মেশিন। আর একটা বি টাইপের মেশিনের জন্য, হ্যাঁ, ফর দ্য টাইপ বি, তার খরচা হচ্ছে 1200 টাকা। ওকে। আচ্ছা, অঙ্কটাকে লিখি, বড় অঙ্ক। দ্য ফ্লোর এরিয়া, এবার কি হলো যে সে মেশিনগুলো কিনলো, মেশিনগুলো কেনার পর বা মেশিনগুলো জোগাড় করলো, এবার জোগাড় করার পর মেশিনগুলো সে এবার তার বাড়িতে বা সে তার দোকানে যেখানেই হোক রাখবে। রাখার জন্য একটা জায়গা লাগবে, ফ্লোর এরিয়া। ফ্লোর এরিয়া মানে মেঝে। সেই এরিয়াটা কত বলছে? ফ্লোর এরিয়া, হ্যাঁ, এই যে ফ্লোর এরিয়াটা টেকেন আপ, লাগছে কত? ফ্লোর এরিয়া টেকেন আপ, টেকেন আপ মানে হচ্ছে যে নিচ্ছে, কে নিচ্ছে? বাই দ্য টু টাইপস অফ মেশিন। বাই দ্য টু টাইপস অফ মেশিন, বাই দ্য টু টাইপস অফ মেশিন, এই দুটো মেশিন রাখতে যে জায়গাটা লাগছে সেটা হচ্ছে যথাক্রমে আর 4 মিটার স্কোয়ার, 4 বর্গমিটার, মানে অনেক বড় মেশিনই, হ্যাঁ, 4 বর্গমিটার মানে ধরো 2 বাই 2 মিটার। 1 মিটার মানে জানো কতটা? ঠিক আছে। অ্যান্ড 5 মিটার স্কোয়ার, একটা রাখতে তার লাগছে, তাহলে প্রথমটা ধরো এ টাইপের মেশিন, এ টাইপের জন্য তার লাগছে 4 বর্গমিটার, আর বি টাইপের জন্য তার লাগছে 5 বর্গমিটার, ধরে নিলাম। দ্য টোটাল কস্ট, টোটাল যত কস্ট হচ্ছে, সেই কস্টটা, মেশিন কেনার জন্য যে কস্ট, সেটা বলছে মাস্ট নট এক্সিড, ছাড়িয়ে যাওয়া যাবে না, মানে যা ইচ্ছে খরচা করা যাবে না, খরচার পরিমাণও একটা দেওয়া আছে, বলছে 15,000, রুপিস 15,000। অ্যান্ড দ্য টোটাল অ্যাভেলেবল, অ্যান্ড দ্য টোটাল অ্যাভেলেবল ফ্লোর স্পেস, অ্যান্ড দ্য টোটাল অ্যাভেলেবল ফোর্স, যে ফ্লোরটা আছে সেই ফ্লোরের স্পেসটা, ফ্লোর স্পেস মানে এই যে ফ্লোরের মধ্যে যে মেশিনগুলো রাখা হবে, সেখানে বলছে সে মেশিনগুলো রাখার জন্য যে ফ্লোর স্পেসটা আছে সেটা টোটাল হচ্ছে অ্যাভেলেবেল আছে 40 মিটার স্কোয়ার। এম মানে মিটার কিন্তু, ঠিক আছে, বর্গমিটার। সাপোজ দ্যাট, ঠিক আছে, দ্য ম্যানুফ্যাকচারার, এবার কি বলছে যে ম্যানুফ্যাকচারার এস্টিমেট করছে, এস্টিমেটস, হ্যাঁ, দ্য উইকলি প্রফিট, উইকলি প্রফিট, কত প্রফিট? ফ্রম দ্য আউটপুট, ফ্রম দ্য আউটপুট, ঠিক আছে, অ্যাজ রুপিস 120, 120, ফর ইচ টাইপে, ফর ইচ টাইপে মেশিন, ঠিক আছে, অ্যান্ড রুপিস 100, 100, ফর ইচ টাইপ বি মেশিন, ফর ইচ টাইপ বি মেশিন। ওকে। আচ্ছা, দেন হাউ ক্যান হি ফাইন্ড দ্য কম্বিনেশন, হাউ ক্যান, হ্যাঁ, হাউ ক্যান হি ফাইন্ড দ্য কম্বিনেশন গিভিং দ্য ম্যাক্সিমাম প্রফিট। আচ্ছা, এবার আমি যাদেরকে যা যা জিজ্ঞেস করব সেগুলো একটু বলতে হবে আমাকে, চুপচাপ থাকবে না, তাহলে কিন্তু বকাবকি করব। কে বলতে পারে? যে কোনো একটা ব্যবসা শুরু করছি, কিসের জন্য? ধরো আমি আজকে একটা ব্যবসা শুরু করব, সুদীপ স্যার একটা ব্যবসা শুরু করবে, হ্যাঁ,
বলো কেন ব্যবসা শুরু করব? কে বলতে পারে? ব্যবসা কেন করি? স্যার কিছু লাভের জন্য কিছু টাকা। কিছু লাভের কেন? কিছু কেন, অনেক লাভও হতে পারে। তুমি কিছু লাভের জন্য ব্যবসা করবে? ব্যবসা করি লাভের জন্য, কিছু হোক বেশি হোক কম হোক লাভের জন্য। কেউ কেউ আছে লসের জন্য করে। ব্যবসা ট্যাবসা করলে করে লস ফসকে বন্ধ করে দিল। শোনো, তো ধরো আমার টিউশন টিউশন বন্ধ হয়ে গেল, আমার কাছে স্টুডেন্ট টুডেন্ট পড়ছে না, এবার আমাকে একটা ব্যবসা খুলতে হবে। তো সুদীপ স্যার একটা ব্যবসা শুরু করলো, সুদীপ স্যারই লিখি, না হলে আবার ছাত্র হবে কোন সুদীপ আছে এটা দেখি তো, ব্যবসা শুরু করে দিয়েছে। আচ্ছা, তাহলে সুদীপ স্যার একটা ব্যবসা শুরু করবে, আমি হচ্ছে ম্যানুফ্যাকচারার, ব্যবসা শুরু করব, ঠিক আছে। আচ্ছা, তো আমি কি করলাম, আমি বললাম যে এক কাজ করা যাক, যেহেতু আমি স্টুডেন্টদের সঙ্গে যুক্ত বা পড়ানোর সঙ্গে যুক্ত, আমি একটা নতুন ব্যবসা করি। কিরকম ব্যবসা করি? জেরক্স আর প্রিন্টিং এর ব্যবসা। কি ভালো বুদ্ধি ইনজামাম? কেমন বুদ্ধি? জেরক্স আর কি বলো? প্রিন্টিং। প্রিন্টিং। লাভ হবে কি বলছো? কিছু বলছে না, চুপচাপ আছে। কি করলাম আমি তাহলে? আমি দু ধরনের মেশিন আগে কিনলাম, একটা হচ্ছে জেরক্স মেশিন, একটা প্রিন্টিং মেশিন। বুঝতে পারা গেছে? আমি কি করলাম, একটা জেরক্স মেশিন আর একটা প্রিন্টিং মেশিন, মানে আমি দু ধরনের মেশিন কিনবো। তাহলে এই যে কোশ্চিনটা, সেই কোশ্চিনটা আরেকবার পড়ছি। ম্যানুফ্যাকচারের জায়গায় আমাকে হিসাব করো। এ ম্যানুফ্যাকচারার হ্যাজ টু টাইপস অফ মেশিন। দু ধরনের মেশিন আছে, একটা হচ্ছে জেরক্স, একটা হচ্ছে প্রিন্টিং। ধরো আমি ধরে নেবো, যদি বলো স্যার আমি অন্য মেশিন নেবো, আমি যেহেতু তোমরা পড়াশোনার সঙ্গে যুক্ত, এই ধরনের মেশিন বুঝতে সুবিধা হবে, যেহেতু তোমরা সবাই জেরক্স করো বা প্রিন্ট আউট বের করো, তার ফলে সুবিধা হবে। আচ্ছা, এইবার কি বলছি, এই যে ম্যানুফ্যাকচারার, তার অন্তত তিনটে এ টাইপের মেশিন তাকে থাকতেই হবে। তার মানে এই জেরক্স মেশিন, আমি যদি তাকে এ টাইপের মেশিন ধরি, তাহলে তার এ টাইপের মেশিন কটা থাকতে হবে বলো মিনিমাম? তিনটে। তিনটে এ টাইপের মেশিন থাকতে হবে মিনিমাম, তার তিনটে এ টাইপের মেশিন থাকতেই হবে। কথাটা বোঝা গেছে? এ টাইপের মেশিন তাকে অ্যাটলিস্ট তিনটে থাকতেই হবে, এই মেশিনটা অ্যাটলিস্ট তিনটে। এর থেকে বেশিও থাকতে পারে, কিন্তু মিনিমাম তিনটে থাকতেই হবে তাকে। ওকে। আচ্ছা, লাল কালি দিয়ে লিখছি, দেখো। খুব সুন্দর জিনিস, এই জিনিসগুলো বুঝতে শেখো। তারপর তাকে কি করে সলভ করতে হয় সেগুলো তো আমি আছি। তাহলে তিনটে তার জেরক্স মেশিন, বা আমি এ টাইপটাকে জেরক্স বলছি, আমার টাইপ এটা জেরক্স, আর আমার টাইপ বিটা প্রিন্টিং। চলবে? আচ্ছা, এবার নেক্সট আমি কি করলাম, তিনটে তাহলে এ টাইপের মেশিন অন্তত আমাকে কিনতেই হবে বা আমাকে রাখতেই হবে। আর ওয়ান, অন্তত একটা বি টাইপের মেশিন, তাহলে একটা কি রাখতে হবে আমাকে বলো? প্রিন্টিং মেশিন, একটা অন্তত। চলবে? এবার আমার কথাটা মন দিয়ে শুনতে হবে। আমি যখন কোনো একটা ব্যবসা শুরু করব, হ্যাঁ, ব্যবসা শুরু করার জন্য ধরো দু রকম জিনিস থাকে। এক হচ্ছে আমার কাছে কত পুঁজি আছে, পুঁজি মানে বুঝতে পেরেছো, ক্যাপিটাল। যদি আমার কাছে ক্যাপিটাল না থাকে, তাহলে আমি ব্যাংকের কাছ থেকে একটা লোন নেবো, যে আমি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি, আমার ব্যাংকের কাছ থেকে এত একটা লোন দরকার। দু রকম পসিবিলিটি। এক হচ্ছে আমার কাছে কিছু পুঁজি আছে, সেই পুঁজি নিয়ে নামলাম, পুঁজিটার সংখ্যা লিমিটেড, আনলিমিটেড পুঁজি কারোর থাকে না। যে ব্যবসা শুরু করবে সে ওরকম ভাবে তো একদম খুব বড় লোক হয় না, সে গরিব থেকেই ব্যবসা শুরু করে। তার ফলে তার কাছে পুঁজিও একটা লিমিটেড থাকে। বা তার কাছে কিচ্ছু পুঁজি নেই, সে ইনকাম টিনকাম কোনোদিন করেনি, তার বাবা মার কাছে গেল, বাবাকে বললো বাবা টাকা দাও, বাবা বললো না তোকে আমি টাকা দিব না, তুই অপদার্থ একটা। তার ফলে সে বন্ধু বান্ধবের সাহায্য নিয়ে একটা ব্যাংকে গেল, ব্যাংকের ম্যানেজারকে বললো আমি একটা ব্যবসা শুরু করছি। ব্যাংকের ম্যানেজার বললো কি ব্যবসা শুরু করছেন? ব্যাংকের ম্যানেজার তাকে টাকা দিবে, কিন্তু তাকে ব্যাংক কিছু কন্ডিশন দিয়ে দিবে। ধরো এখানে ব্যাংক কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে, আচ্ছা ঠিক আছে আপনি ব্যবসা শুরু করছেন, বা আমাকে বলে দিচ্ছে ব্যাংকে আপনি ব্যবসা শুরু করছেন, কিন্তু আপনি এই যে জেরক্স আর প্রিন্টিং এর যে ব্যবসাটা শুরু করছেন, সেখানে কিন্তু আপনাকে তিনটে জেরক্সের মেশিন আপনাকে কিনতেই হবে, আর একটা প্রিন্টিং এর মেশিন কিনতে হবে। আমরা কিন্তু দেখে ভেরিফাই করব। ব্যাংক লোন দেবে তার আগে কিন্তু ব্যাংক আমার বাড়িতে এসে বা আমার দোকানে এসে সেটা কিন্তু ভেরিফাই করবে। কথা বুঝতে পেরেছো? তাহলে ব্যাংক আমাকে বলে দিয়েছে যে অন্তত তিনটে জেরক্স মেশিন, তার থেকে কম দিলে হবে না, তাহলে কিন্তু আমি টাকা পাবো না। আর অন্তত একটা আমার প্রিন্টিং মেশিন লাগবে। এবার আমি চালাকি করে বললাম না সব জেরক্স মেশিন কিনে দেবো, জেরক্সে আমার লাভ বেশি হচ্ছে। বা আমি চালাকি করে বললাম প্রিন্টিং মেশিন সব কিনে দেবো, প্রিন্টিং এ আমার লাভ বেশি হচ্ছে, বলছে না হবে না, আমাকে দু টাইপের মেশিনই কিনতে হবে, ব্যাংক বলে দিয়েছে। এবং বলে দিয়েছে অন্তত তাকে বা আমাকে অন্তত তিনটে জেরক্স মেশিন আর একটা প্রিন্টিং মেশিন। অঙ্কটা বোঝা যাচ্ছে কি হচ্ছে? আচ্ছা, এবার যখনই আমি জেরক্স মেশিন কিনবো বা প্রিন্টিং মেশিন কিনবো, দু টাইপের মেশিন কিনবো, তার কিছু খরচা আছে। আমি ব্যাংকের কাছ থেকে টাকা নিয়েছি, খরচাটা আমি করবো। এবার কি বলেছে? বলছে দ্য কস্ট অফ দ্য মেশিন ইজ রুপিস 1000 ফর দ্য টাইপ এ। এই টাইপের মেশিনের কস্ট কত? একটা মেশিনের দাম বলো?
1,000 টাকা, এটাই, বা জেরক্সের মেশিনের দাম 1,000 টাকা। বারবার করে বলছি, এটা কিন্তু 30 বছর আগেকার বই, সেই জন্য দামটাও সেই অনুসারে। অ্যান্ড রুপিস 1,200 বা 1,200 ফর দ্য টাইপ বি। তাহলে টাইপ বি এর জন্য তার কস্ট কত? প্রিন্টিং মেশিনের দাম হচ্ছে 1,200 টাকা। ওকে, ক্লিয়ার আজ। এবার শুধুমাত্র মেশিন কিনলেও তো হবে না, আমাকে একটা দোকান ভাড়া নিতে হবে, বা একটা দোকান লাগবে যেখানে মেশিন টেশিনগুলো রাখবো, যেখানে আমি মেশিনটাকে ইউজ করব, নিয়ে আমি জেরক্স বা প্রিন্ট করব, তাই না? তখন স্টুডেন্টরা আসবে বা ছেলে মেয়েরা আসবে আমার কাছ থেকে, জেরক্স করাবে বা প্রিন্ট করাবে, নিয়ে আমার সেখান থেকে লাভ হবে, সেখান থেকে আমার প্রফিট হবে, এই তো ব্যবসা। তাহলে ফ্লোর এরিয়া, যে জায়গাটাতে আমি মেশিন রাখবো, টেকেন আপ বাই দ্য টু টাইপস অফ মেশিন আর 4 মিটার স্কোয়ার অ্যান্ড 5 মিটার স্কোয়ার। বলছে প্রথম মেশিনটা, প্রথম যে মেশিনটা জেরক্স মেশিনটা, সেটার জন্য আমার ফ্লোর এরিয়া, সেটা রাখতে আমার জায়গা লাগছে, মেশিনটা রাখতেই জায়গা লাগছে 4 বর্গ মিটার। একটা মেশিন রাখতে, তাহলে 3টে মেশিন অন্তত আমার লাগবে। তাহলে 3টে মেশিনে কত টাকা, কত জায়গা খরচা পড়বে বলো, বা কত জায়গা লাগবে বলো? 3টে মেশিনের জন্য কত খরচা পড়বে? 3,000 টাকা। আর কত জায়গা লাগবে? একটার জন্য 4 বর্গ মিটার লাগলে, তিনটার জন্য বলতে হবে আমাকে, আমার সাথে সাথে বলতে হবে কত 12, লাগবে। 12। 12 বর্গ মিটার, তাহলে 3টে জেরক্স মেশিন অন্তত। এবার যদি তুমি বলো স্যার আমি 5টা জেরক্স মেশিন কিনবো, 10টা জেরক্স মেশিন কিনবো, তাহলে তোমার ব্যাপার। তুমি যত জেরক্স মেশিন কিনবে তত তোমার লাভ, তাই না? তুমি যদি একটা দোকান খেলো, তুমি কি করবে? একটা দোকান খুললে তোমাকে সবসময় মনে হবে যে আমি 10টা 15টা জেরক্স মেশিন করি, আমার মোবাইলটা লাগবে, আমার 10টা 15টা জেরক্স মেশিন। তো এই 10টা 15টা জেরক্স মেশিন তুমি কেন, তুমি 100টা জেরক্স মেশিন কিনতে পারো, কিন্তু তুমি যে এই যে জেরক্স মেশিন যে কিনবে, প্রত্যেকটা জেরক্স মেশিনের দাম আছে একটা। তোমার কাছে তো আনলিমিটেড টাকা নেই, তার ফলে তোমাকে ওই টাকার মধ্যেই তোমাকে কিনতে হবে, বা তোমার কাছে আনলিমিটেড স্পেস নেই, তোমাকে স্পেসের মধ্যেই কিনতে হবে। তাহলে আমি কি বললাম? আমি বললাম যে প্রথম মেশিনটা বা জেরক্স মেশিন আমার রাখতে আমার জায়গা লাগবে 4 বর্গ মিটার। আর প্রিন্টিং মেশিন রাখতে কত? ওটা একটু বড় মেশিন, দামও বেশি। কত লাগবে? কে বলতে পারে? 5 বর্গ মিটার হলো। আচ্ছা, এইবার টোটাল কস্ট ব্যাংক বলে দিয়েছে যে আমাকে ব্যাংক 15,000 টাকাই লোন দেবে, বা আমি এই দিক ওই দিক সেই দিক থেকে 15,000 টাকা জোগাড় করতে পেরেছি। তাহলে টোটাল যে কস্ট সেটা 15,000-এর বেশি হওয়া যাবে না, কারণ আমার কাছে টোটাল অ্যাভেলেবেল টাকা 15,000 আছে। হ্যাঁ, 15,000 থেকে কম খরচা করতে পারি, কিন্তু তার থেকে বেশি খরচা করা যাবে না। তাহলে টোটাল, ঠিক আছে, টোটাল যে টাকাটা সেটা কত হবে ম্যাক্সিমাম? কত হতে পারে বলো? কত আমার কাছে আছে টোটাল, আমার কাছে কত টাকা আছে? পনেরো রুপিস হাজার 15,000। তাহলে 15,000। 15,000 টাকা থাকার ফলে তুমি যদি বলো স্যার আমি 50খানা জেরক্স মেশিন কিনবো, ও হবে না। তাহলে 15,000 টাকার মধ্যেই তোমাকে হিসেব করে জেরক্স মেশিন আর প্রিন্টার মেশিন কিনতে হবে। হ্যাঁ, তুমি আবার 3টে কেন কিনবে? তোমার কাছে টাকা বেশি আছে, তুমি বেশি কিনতে পারো। কিন্তু আমার কাছে 15,000 টাকা আছে, এর বেশি টাকা নেই। আর আমার কাছে টোটাল অ্যাভেলেবেল ফ্লোর স্পেস আছে 40 বর্গ মিটার। তার ফলে আমার কাছে হয়তো টাকা বেশি আছে, আমি মেশিন কিনে নিলাম, কিন্তু মেশিন রাখার জায়গা নেই, আমি বাইরে রাখছি মেশিন। আর আমাকে মিউনিসিপ্যালিটি এসে বললো দোকান ভেঙে দিন, বাইরে কিছু রাখা যাবে না, ওগুলো চলবে না। তাহলে টোটাল অ্যাভেলেবেল ফ্লোর, টোটাল যে অ্যাভেলেবেল ফ্লোর, সেই টোটাল অ্যাভেলেবেল ফ্লোর কত হবে? কত আছে ম্যাক্সিমাম, মানে আমার কাছে কত আছে? 40 40 মিটার। বর্গমিটার একদম। তাহলে একটা জেরক্স মেশিন বা একটা এ টাইপের মেশিন রাখতে 4 বর্গমিটার জায়গা লাগে, এটা রাখতে 5 বর্গমিটার জায়গা লাগে, আর টোটাল আমার কাছে 40 বর্গমিটার। তার মানে এটা তুমি 10টা কিনে নিলে, তাহলে এখানেই 40 লেগে গেল, তাহলে এটা আর কিনতে পারবে না, ওরকম হবে না, তাহলে হিসাব নিকাশ করে কিনতে হবে। এইবার এই হচ্ছে আমার ব্যবসার মানে ক্রাইটেরিয়া, বুঝতে পেরেছো? তাহলে এই এই জিনিসপত্র দেওয়া আছে, সবাইকে বুঝতে পেরেছো? তাহলে দেওয়া কি কি আছে, তাহলে ব্যবসা করতে গেলে কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে ব্যাংক আমাকে, যে এই এই করতে হবে। তাহলে কন্ডিশন গুলো কি কি? এই কন্ডিশন গুলো হচ্ছে, এ টাইপের মেশিন অন্তত 3টে কিনতে হবে, ভালো করে বোঝো, হয় কিন্তু অঙ্কটা ভালো করে বুঝতে হবে, তারপরে কিন্তু এই জিনিসটা খুব সহজ হয়ে যাবে। বি টাইপের মেশিন অন্তত একটা কিনতে হবে। একটা এ টাইপের মেশিনের জন্য খরচা হচ্ছে 1,000 টাকা। একটা বি টাইপের মেশিনের জন্য খরচা হচ্ছে 1,200 টাকা। একটা এ টাইপের মেশিন রাখতে জায়গা লাগে 4 বর্গমিটার। একটা বি টাইপের মেশিন রাখতে জায়গা লাগে 5 বর্গমিটার। আমার কাছে টাকা অ্যাভেলেবেল আছে 15,000, তার মধ্যে থেকেই খরচা করতে পারবো, তার বেশি খরচা করতে পারবো না। আর আমার কাছে জায়গা আছে 40 বর্গমিটার, আমি যে দোকানটা ভাড়া নিয়েছি বা আমার হয়তো যে বাড়ি আছে যেখানে আমি ব্যবসা শুরু করবো, সেই জায়গাটা হচ্ছে 40 বর্গমিটার। এই ক্রাইটেরিয়ার মধ্যে বা এই কন্ডিশন রেখে আমাকে ব্যবসা শুরু করতে হবে। এবার আমি যে ব্যবসাটা করব, সেই ব্যবসাটা কেন করছি? প্রফিটের জন্য। সেই ব্যবসার প্রফিট কি করে হবে? বলছে জেরক্স বা প্রিন্টিং এই যে মেশিনগুলো, সেটা আউটপুট দেবে। আউটপুট মানে সেখান থেকে হয়তো স্টুডেন্টরা আসবে, ছেলেমেয়েরা আসবে, সেখান থেকে জেরক্স করাবে। তো এই যে আউটপুট, সেটা কি বলেছে এইবার দেখো, লাস্ট দুটো লাইন। সাপোজ দ্যাট
দ্য ম্যানুফ্যাকচারার এস্টিমেটস দ্য উইকলি প্রফিট। এবার শোনো, আমি যখন একটা ব্যবসা শুরু করব না, তুমি বলতে পারবে যে তোমার কত লাভ হবে? ক্ষমতা আছে কারোর যে যে কোনো বড় বড় বিজনেসম্যান যখন একটা ব্যবসা শুরু করে, ধরো তুমি একটা মোবাইলের, যে ধরো আমি এই জিনিসগুলো বলে দিই একটু, তুমি ধরো দেখবে যে এই যে আইফোন, স্যামসাং, এদের মধ্যে একটা কম্পিটিশন থাকে। কোনো কোনো জিনিস ধরো, যে কোনো মোবাইলের দোকান, ভিভো বা মোবাইলের যে কোনো কোম্পানি বা যে কোনো কোম্পানি, তারা যখন কোনো একটা মোবাইল লঞ্চ করে, মোবাইল দিয়ে বলছি বুঝতে সুবিধা হবে, ধরো একটা মোবাইল লঞ্চ করছো, অমুক ধরো আইফোন দিয়েই বলছি, আইফোন 15 বা 16 লঞ্চ করলো। এই যে লঞ্চ করবে, তারা একটা এস্টিমেট করে, কি এস্টিমেট করে, যে যখনই কোনো একটা প্রোডাক্ট সে লঞ্চ করবে, তখন সেই প্রোডাক্টটা লঞ্চ করার আগে তার কিছু খরচা হয়। কিরকম খরচা হয়? কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করার আগে এক হচ্ছে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করতে, তৈরি করতে তার খরচা হবে, যেমন এই ক্ষেত্রে আমার ধরো এই যে মেশিন কিনলাম, জায়গা রাখলাম, এগুলোর ক্ষেত্রে খরচা। নেক্সট কি খরচা হয় বড় বড় কোম্পানির? এক হচ্ছে তারা যে কোনো প্রোডাক্ট যদি তৈরি করে, তাহলে সেই প্রোডাক্টের জন্য যে ম্যানুফ্যাকচারিং কস্টটা লাগবে। দুই নম্বর কি, দুই নম্বর হচ্ছে তার পাবলিসিটি করতে হবে, যেটাকে বলে অ্যাডভার্টাইজমেন্ট। সেই অ্যাডভার্টাইজমেন্ট দু ধরনের হয়, একটা হচ্ছে পোস্টার ব্যানার দিয়ে, একটা হচ্ছে এখন ডিজিটাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, মিডিয়া, অ্যাড দিয়ে, টিভিতে। তো এই অ্যাডের জন্য খরচা। তৃতীয় হতে পারে বিভিন্ন ধরনের হয়তো সুপারস্টার বা কাউকে নায়ক নায়িকা, হিরো হিরোইন বা কোনো স্টারকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করালো। তারপর হতে পারে যে তিনি সেলসে রেখেছে, যিনি সেলসম্যানগুলো আছে তিনারা হয়তো বিভিন্ন দোকানে দোকানে গিয়ে প্রচার করছেন। তো এই যে বিভিন্ন ধরনের কস্টগুলো, এই কস্টগুলো তাকে একটা কি করতে হবে, যে তার লাগবে। এইবার এই কস্টগুলো বজায় রেখে যে কোনো কোম্পানি একটা নতুন যখন মডেল লঞ্চ করলো, তখন তার দাম একটা ধার্য করে। সেই দামটা দেখবে যা তা হয় না, প্রত্যেকটা প্রোডাক্টের একটা দাম, এই দামটা যে রাখে সেই দামটা কিন্তু অনেক কিছু করে এস্টিমেট করে রাখে। মানে এর পেছনে কিন্তু এরকম না যে হুট করে একজন বলে দিল আচ্ছা এর দাম হয়ে 50,000 টাকা, না। অনেক কিছু হিসাব নিকাশ করে তারা একটা এস্টিমেট, একটা দাম করে। কেন দাম করে? বা এরকম একটা দাম করে যে হ্যাঁ 50,000 টাকা, পরে পরবর্তীকালে হয়তো যদি মোবাইলটা না চললো, তখন দেখবে অফার দেওয়া শুরু করে, যে না আমাদের লস হয়ে যাচ্ছে, অফার দিয়ে মালটাকে বেচে দিই বা বের করে দিই সব প্রোডাক্ট। যাই হোক, তো আমি এমনি ধরো বলছি যে কোনো একটা মোবাইলের দাম হলো 40,000 টাকা বা 50,000 টাকা, একটু দামি মোবাইল বললাম। এইবার তারা কি করে, তারা যখনই এই ধরনের ব্যবসা শুরু করে, তারা একটা এস্টিমেট করে যে আমার এতগুলো মোবাইল হয়তো বিক্রি হবে, আর প্রত্যেকটা মোবাইল থেকে হয়তো এত লাভ হবে, তাই না? এবার সেই এস্টিমেট ফেলও করে যেতে পারে। এস্টিমেট যে সবসময় ঠিক হবে সেটা তো না। ব্যবসা এমন একটা জিনিস যেটা সম্পূর্ণ লাকের উপর বা তোমার খাটনির উপর ডিপেন্ড করছে। অনেক ব্যবসা আছে যেটা হয়তো চললো না, অনেক ব্যবসা আছে হয়তো সেটা চলে গেল। তো এরকম ভাবেই যিনি ম্যানুফ্যাকচারার তিনি কি বলছেন, তিনি বলছেন যে তিনি একটা উইকলি প্রফিট তিনি এস্টিমেট করছেন সব সময়। প্রফিট কিন্তু এস্টিমেট, প্রফিট তুমি এক্স্যাক্টলি বলতে পারবে না, একটা এস্টিমেট করতে হবে ব্যবসা শুরু করার আগে। হ্যাঁ, ব্যবসা শুরু করার পর তুমি দেখতে পাচ্ছ যে এত টাকা প্রফিট হচ্ছে, সেটাও অঙ্ক হয়, সেটাও হতে পারে, কোনো অসুবিধা নেই। যাই হোক, তার প্রফিটটা তিনি যে এস্টিমেট করছেন উইকলি, সপ্তাহে, ফ্রম দ্য আউটপুট, এই যে মেশিনগুলো থেকে যেই জিনিসপত্রগুলো তৈরি হবে বা যেই জিনিসপত্রগুলো তিনি করবেন, সেখান থেকে আউটপুট থেকে উইকলি প্রফিট কত, 120 টাকা ফর ইচ টাইপ অফ এ। বলছে এ টাইপের মেশিন, প্রত্যেকটা এ টাইপের মেশিন থেকে তার 120 টাকা লাভ হচ্ছে, আর প্রত্যেকটা বি টাইপের মেশিন থেকে তার 100 টাকা। তাহলে কোন মেশিনটা সে কিনতে বেশি ভালো, মানে ভালোবাসবে, বা কোন মেশিনটা কিনলে তার লাভ বেশি, এ না বি, কোনটা থেকে লাভ বেশি, কোন মেশিনটা থেকে এ তার লাভ বেশি? তার প্রফিট এ মেশিন থেকে কত হচ্ছে? 120 টাকা একটা এ মেশিন থেকে। আর একটা বি মেশিন থেকে তার প্রফিট কত হচ্ছে? 100 টাকা। তাহলে কোন মেশিনটা তার জন্য লাভজনক? বলতে পারছে না। কোন মেশিনটা তার জন্য লাভজনক, কোন মেশিনটা তার জন্য প্রফিটেবল? এ এ। এ কেন? সেখান থেকে তার বেশি লাভ এটাই। হচ্ছে। তবে এ মেশিনটা যে লাভজনক, এ মেশিনের দাম বেশি না কম? এবার লাভ বেশি কিন্তু আবার দাম বেশি, তাহলে চলবে না। এ মেশিনের দাম কত আর বি মেশিনের দাম কম। কত? কম, তাহলে ভালোই তো। দাম কম অথচ লাভ বেশি। আবার এ মেশিন রাখতে তার জায়গা কত লাগছে? চার সেটাও বর্গ কম। মিটার বি মেশিন রাখতে তার জায়গা লাগছে 5 বর্গ মিটার। তার ফলে আমার যেটা মনে হয়, এই অঙ্কটা পড়ে, এবং তোমাদেরও আমার সাথে একমত, তোমরাও হবে, যে এই যে ম্যানুফ্যাকচারার, তার যত বেশি সে এ মেশিন কিনবে তত তার লাভ বেশি, তাই না? কারণ এ মেশিনতে দামও কম, এ মেশিন রাখতে জায়গাও কম লাগছে, এ মেশিন থেকে প্রফিটও বেশি হচ্ছে। কিন্তু ব্যাংক তাকে বলে দিয়েছে তোমাকে একটা বি মেশিন কিনতেই হবে।
তার ফলে বলছে যে সে কতগুলো এ মেশিন আর বি মেশিন সে কোন কম্বিনেশনে কিনবে, এটা কতটা কিনে সে প্রফিটটা ম্যাক্সিমাম করতে পারবে, এই হচ্ছে অঙ্ক। এবং এই ধরনের অঙ্কগুলোই আমরা এলপিপির মাধ্যমে সলভ করি। আগে অঙ্কটাকে লিখি, সাজাই, তারপরে তার সলিউশন পরে খুঁজবো, কিন্তু অঙ্কটাই আগে জানলাম না যে কাদের নিয়ে আমরা এলপিপি সাজাই বা প্রবলেমগুলো কিরকম দেখতে হয়, সেই প্রবলেমগুলোই জানলাম না, সেই প্রবলেমের সলিউশন করলাম, তাহলে জীবনে জিনিসটা শেখা যাবে না। যে কোনো জিনিস আগে প্রবলেমটা বুঝতে হবে। তুমি অঙ্ক যখন করো, আমি যদি বলি যে এই অঙ্কটার প্রবলেম শুনতে হবে না, শুধু সলিউশনটা বলে দিলাম, তুমি বলবে আরে ভাই এই কোন লোক, এ তো কিছুই জানে না, আমাকে প্রবলেমই দেয়নি, আমাকে কোশ্চিনই দেয়নি, বলছে তার সলিউশন করো, তো তুমি বলবে কিনা যে পাগল লোকজন, এটা ছাতা মাথার লোক একটা। তো অনেকটা ওরকমই কলেজে, ইউনিভার্সিটিতে বা বিভিন্ন জায়গায় আগেই শুরু করে দিচ্ছে সিমপ্লেক্স। প্রবলেম জানো না, কি হচ্ছে জানো না, তার সলিউশন করছে। অনেকটা কিরকম, যে আমি তোমাকে কোশ্চিন দিলাম না, বললাম শোনো তোমাদের আজকে আমি কয়েকটা অ্যান্সার দিব, তো তখনই আমাকে জিজ্ঞেস করে স্যার কোশ্চিন কই, বলবো না কোশ্চিন দেবো না, আগে অ্যান্সার দেবো, কোশ্চিন পড়তে হবে না, অ্যান্সার পড়ো। তো অনেকটা ওই টাইপেরই, যে আগে সলিউশন করিয়ে দিচ্ছে, তারপরে প্রবলেম জানো না এবং সলিউশনগুলো শিখে কিছুদিন পর ভুলে যাচ্ছ, কারণ প্রবলেম যখন জানো না, কার সলিউশন করছো সেটা জানো না, তার ফলে কতদিন আর সলিউশন মনে থাকবে? মনেও থাকছে না, কিছুই থাকছে না, জীবনে কিছুই হচ্ছে না। তার ফলে যেটা বলছি সেটা ভালো করে শেখো, এবং বেসিক এই জায়গাগুলো ভালো করে শেখো, তাহলে পরবর্তীকালে যদি কেউ ডেটা এন্ট্রি, যদি কেউ স্ট্যাটিস্টিক্স নিয়ে, যদি কেউ ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করো, তাহলে এই জিনিসগুলো লাগবে। কেন বলো তো? যে কোনো ব্যবসা করতে গেলে এই ডেটাগুলো লাগে। কত প্রফিট, কত কস্ট, কত খরচা, কত কিছু, এবং এই জিনিসপত্রগুলো সব স্ট্যাটিস্টিক্সের সঙ্গে রিলেটেড। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স, যে কোনো জিনিসের স্ট্যাটিস্টিক্সের সঙ্গে রিলেটেড। এবং এই যে করোনা কত বেশি হতে পারে, ভ্যাকসিন কতগুলো আমরা করতে পারি, এই সমস্ত জিনিসই হচ্ছে স্ট্যাটিস্টিক্স প্লাস লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। যে ম্যাক্সিমাম কতজনকে আমরা বাঁচাতে পারবো, ভ্যাকসিন দিতে পারবো, ম্যাক্সিমাম আমি কত লাভ করতে পারবো, এই লাভ ক্ষতির অঙ্কগুলোই হচ্ছে সব সময় লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এবং যত বড় বড় কোম্পানি, যত বড় বড় স্টার্ট আপ, যত বড় বড় লোকজন আছে যারা ব্যবসা করে, প্রত্যেকে একজন লোককে রেখে দিয়েছে যিনি স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করে একটা এস্টিমেট দেয় যে আপনার এত টাকা লাভ হতে পারে। হ্যাঁ, যারা আমাদের মতো লোকজন, নর্মাল ছোটখাটো লোকজন, সাধারণ মধ্যবিত্ত, তারা এইসব ভাবে না, তারা একটা দোকান খুলে ফেললো, খুলে নিয়ে দেখি, ব্যবসা হলে হলো, না হলে ভাই দেখা যাবে, বাবার টাকা নিয়ে ব্যবসা শুরু করছি। কিন্তু যারা খুব বুঝে শুনে মাপ ঝোঁক করে, বড় বড় আম্বানি, আদানি, টাটা, এরা যারা ব্যবসা করে, তারা প্রত্যেকটা ব্যবসা, প্রত্যেকটা প্রোডাক্ট লঞ্চ করার পেছনে এই অঙ্ক করে করে, এমনি এমনি করে না। এবং স্ট্যাটিস্টিক্সের লোকজনকে তারা ভাড়া করে, বেতন দেয়, প্রচুর পরিমাণে টাকা দেয় তাদেরকে। বুঝতে পেরেছো? এমনি এমনি হয় না। গুগল, তার সিইও, বা যে কোনো এই যে ধরো আজকে টেসলার যে একটা প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, বা একটা গাড়ি হয়তো লঞ্চ হয়ে গেছে বা হবে আরো কিছু, তো এইগুলো কি করছে, কি কষ্ট হচ্ছে না হচ্ছে, কতটা আমি এস্টিমেট করবো প্রফিট, এগুলো সব হিসাব নিকাশ কি করে করে? লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের মাধ্যমে। এই প্রবলেম, হ্যাঁ, ওগুলো হয়তো আরো অনেক কন্ডিশন থাকে, শুধুমাত্র এই চারটে পাঁচটে প্যারামিটার না, সেগুলো আরো হয়তো কন্ডিশন থাকে, সেগুলো হয়তো নন লিনিয়ারও থাকতে পারে, এই সমস্ত জিনিসপত্র। যাই হোক, তাহলে এই প্রবলেমটাকে লিখবো, যেরকম ঐকিক নিয়ম যখন আমরা লিখি, তার একটা লেখার স্টাইল আছে, যে অমুক জন এত দিনে এতটা কাজ করে। তো এরকম লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের লেখার একটা স্টাইল আছে, সেই লেখাটা এবার লিখছি। এটা কিন্তু লেখা না, এটা কিন্তু ছক একটা, মানে আমি জাস্ট অঙ্কটাকে একটা টেবিলের মাধ্যমে ব্যাখ্যা করলাম। এইবার অঙ্কটা লিখছি, যে এই প্রবলেমটাকে আমরা লিখবো কিভাবে। এই প্রবলেমটা যে এত বড় প্রবলেম, ভাষা দিয়ে 1 2 3 4 5 6 7 8 লাইন হলো, সেই 7 8 লাইনকে আমরা বারবার করে লিখবো, বলছে না এত সময় নেই। এই 8টা বা 7টা লাইন যেটা আমি ইংলিশে বললাম, বা যেটাকে আমরা বাংলা করলাম, সেটাকে আমি ম্যাথমেটিক্যালি 3 4টে লাইনের মাধ্যমে বলবো। কিভাবে বলবো দেখবে আজ। সবার আগে দেখবে লাস্ট লাইনটা কি, লাস্ট লাইনটা হচ্ছে সে ম্যাক্সিমাম প্রফিট কিভাবে করবে। কেউ বলতে পারবে প্রফিট সে কি থেকে পাবে? প্রফিট কি করে পাওয়া যায়? প্রফিট হচ্ছে এ টাইপের মেশিন একটা থেকে 120 টাকা লাভ, আর বি টাইপের মেশিন একটা থেকে 100 টাকা লাভ। তাহলে আমি যদি বলি যে তুমি ম্যাক্সিমাম কি করে প্রফিট করবে, তাহলে তোমাদের অ্যান্সার কি হওয়া উচিত? স্যার ম্যাক্সিমাম প্রফিট করবো যদি ম্যাক্সিমাম সংখ্যক আমরা মেশিন কিনি, যত মেশিন কিনবো তত সেখান থেকে লাভ হবে। কিন্তু ম্যাক্সিমাম মেশিন তো কিনতে পারবে না, কারণ আমাদের কস্ট কি, একটা লিমিটেড কস্ট আছে, বা খরচা লিমিটেড করতে পারি। তার ফলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে এই প্রফিটে ম্যাক্সিমাম কখন হবে? যখন আমরা মেশিনগুলো ম্যাক্সিমাম কিনবো, কিন্তু কতটা কিনতে পারি সেটারও একটা লিমিটেশন আছে। সেই কারণে আমরা কি করব, আমরা ধরে নিব লেট দ্য ম্যানুফ্যাকচারার। অঙ্কটা শুরু করলাম কিন্তু, হ্যাঁ, প্রবলেমটা, মানে এখনো সলিউশন শুরু করিনি, জাস্ট এটা প্রবলেমটা। লেট দ্য ম্যানুফ্যাকচারার, এই যে ম্যানুফ্যাকচারার, এই ম্যানুফ্যাকচারার কি করছে? হ্যাঁ, ধরে নিই যে এই ম্যানুফ্যাকচারারের চুজ চুজ করছে
এক্স নাম্বার অফ এ টাইপস অফ মেশিন, কতগুলো এ টাইপ মেশিন চুজ করছে বা কিনছে, যাই হোক, বাই করা চুজ করা একই ব্যাপার, বা তার কাছে আছে এক্স নাম্বার অফ এ টাইপ অফ মেশিন, এ টাইপের মেশিন এই ম্যানুফ্যাকচারার এক্স খানা সে কিনছে। ওকে, অ্যান্ড ওয়াই নাম্বার অফ বি টাইপস অফ মেশিন, এবং বি টাইপের মেশিন কতগুলো কিনছে, ওয়াই সংখ্যক। ধরে নিলাম যে এ টাইপের মেশিন এক্স সংখ্যক, আর বি টাইপের মেশিন তিনি ওয়াই সংখ্যক কিনছে, ঠিক আছে। ওকে, প্রফিট কি করতে হবে, ম্যাক্সিমাম প্রফিট করতে হবে ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম, আচ্ছা প্রফিটটাকে জেড ধরছি, জেড। যদি বলো কেন স্যার জেড ধরছেন, এক্স ওয়াই যেহেতু ইউজ করে ফেলেছি তার জন্য জেড ধরছি। কেউ যদি বলো আমি জেড ধরবো না, নাও ধরতে পারো, কিন্তু একটা না একটা কিছু ধরে নিও, তাহলে সুবিধা হয়। তাহলে আমি প্রফিটটাকে বলছি জেড। তাহলে প্রফিটটাকে কি করতে হবে, সবসময় আমাদের কাজ কি, ম্যাক্সিমাম করা। তো আমরা এটাকে ম্যাক্সিমাম না লিখে আমরা এইভাবে লিখি ম্যাক্সিমাইজ, ম্যাক্সিমাইজ করা, মানে ব্যাপারটা একই, ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাইজ। হ্যাঁ, এই জিনিসটাকে প্রফিটটাকে আমরা ম্যাক্সিমাইজ করছি, প্রফিটটাকে আমরা জেড দিয়ে লিখছি, বুঝতে পারছি। জেড কি, জেড ইন্ডিকেট করছে প্রফিট, আর কিচ্ছু না। তাহলে প্রফিটটাকে আমরা কি করছি, আমরা ম্যাক্সিমাইজ করছি, বা অনেকে সংক্ষেপে ম্যাক্স জেডও লেখে। ম্যাক্স জেড মানে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা, বোঝা গেছে। আচ্ছা, কি করে ম্যাক্সিমাইজ করব, একটা এ টাইপের মেশিন থেকে তার কত লাভ হয়, প্রফিট কত হবে বলো, একটা এ টাইপের মেশিন থেকে তার কত লাভ হয়, 120 টাকা। কটা এ টাইপের মেশিন কিনেছে লোকটা, ম্যানুফ্যাকচারার, বলো এটা, এক্স সংখ্যক। একটা এক্স সংখ্যক। তাহলে একটা মেশিন থেকে, একটা এ টাইপের মেশিন থেকে তার 120 টাকা লাভ হয়, তাহলে সে এক্স খানা এ টাইপের মেশিন কিনেছে, তাই না? বা তার কাছে এক্স খানা এ টাইপের মেশিন আছে, তাহলে তার টোটাল লাভ কত হবে গো এ টাইপের মেশিন থেকে, একটা থেকে 120 টাকা, তাহলে এক্স খানা থেকে বলো। 120x। 120 এক্স, ধরো যে 5টা যদি মেশিন কিনে এই টাইপের, তাহলে 5 দিয়ে গুণ হবে, 10টা কিনলে 10 দিয়ে গুণ হবে, তাহলে কটা কিনেছে ওটাই তো বলতে পারবো না। ওটা যদি বুঝে যেতাম তাহলে তো ব্যবসায়ী হয়ে যেত আমাদের, যে আমি এতটা কিনলে সব থেকে বেশি লাভ করবো, ওটাই তো বোঝা যায় না, যে কোনটা কতটা কিনলে বা কি খাতে কত খরচা করলে কি লাভ হবে। এইটাই তো আমাদের এলপিপি দিয়ে বোঝানো, বা এটাই জন্যই আমি এলপিপি ইউজ করছি। তাহলে এক্স সংখ্যক সে এ টাইপের মেশিন কিনেছে, একটা এ টাইপের মেশিন থেকে তার উইকলি প্রফিট হচ্ছে 120 টাকা, তাহলে এক্স সংখ্যক এ টাইপের মেশিন থেকে তার লাভ হচ্ছে 120x প্লাস। শুধু এখানেই না, সে বি টাইপের মেশিন কটা কিনেছে গো, ওয়াই সংখ্যক, একটা বি টাইপের মেশিন থেকে তার লাভ কত, 100 টাকা। তাহলে ওয়াই সংখ্যক বি টাইপের মেশিন থেকে তার লাভ কত হবে বলো, 100 ওয়াই। তাহলে এইবার আমাদের কাজ হচ্ছে এই এক্স আর ওয়াই এর মানটা বের করা, এই মানটা বের করাই হচ্ছে সলিউশন। এই এক্স আর ওয়াই এর মানটা বের করাই হচ্ছে সলিউশন। কিন্তু এক্স আর ওয়াই এর মানটা তো আমরা অবশ্যই বের করতে শিখবো, কিন্তু তার আগে বলছি এই যে এক্স আর ওয়াই এগুলো যা ইচ্ছে হতে পারে না। তুমি বলো স্যার এক্স আমি ধরবো 1000, তাহলে স্যার আমার প্রফিট দেখুন চচ্চর করে বাড়ছে, ওই 1000 টাজার ধরলে হবে না কেন, কারণ ব্যাংক আমাকে কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে। কি বলছে, বলছে সাবজেক্ট টু দ্য কন্ডিশন, বুঝতে পেরেছো, সাবজেক্ট টু দ্য কন্ডিশন। এত বড় না লিখে আমরা শুধুমাত্র সাবজেক্ট টু লিখি, বুঝতে পেরেছো। মূল মানে পুরোটা হচ্ছে সাবজেক্ট টু দ্য কন্ডিশন, কিন্তু আমরা এত বড় আর লিখি না অঙ্কের ক্ষেত্রে, আমরা বলি সাবজেক্ট টু। সাবজেক্ট টু কি, এবার কন্ডিশনগুলো দিচ্ছি। আচ্ছা, প্রথম কন্ডিশন বলবো, একটা এ টাইপের মেশিন কিনতে তার কত খরচা পড়ে গো, বলো না কেউ একজন। একটা হাজার এ টাকা টাইপের তো। মেশিন 1000 টাকা, আছে সে কতটা কতটা এ টাইপের মেশিন কিনেছে, এক্স সংখ্যক। এক সংখ্যক, তাহলে তার টোটাল কত খরচা পড়েছে এ টাইপের মেশিন কিনতে, 1000 × x। 1000 × এক্স। যদি সে দুটো কিনতো তাহলে 1000 × 2 2000, যদি সে তিনটে এই টাইপের মেশিন কিনতো তাহলে 1000 × 3 3000। যেহেতু সে এক সংখ্যক কিনেছে, এক্স এর মানটা আমি জানি না, এটাই বের করবো আমি। তাহলে এক্স এর মানটা যেহেতু আমরা জানি না, ওটাই আমরা বের করবো। তাহলে এক সংখ্যক সেই এই টাইপের মেশিন কিনেছে, প্রত্যেকটা মেশিনের দাম 1000 টাকা, তাহলে এক সংখ্যক মেশিনের দাম হচ্ছে 1000x। ওয়াই টাইপের মেশিন একটার দাম কত গো, 1200 টাকা। ওয়াই সংখ্যক কিনেছে, বি টাইপের মেশিন সে ওয়াই সংখ্যক কিনেছে, তাহলে টোটাল তার কত খরচা হলো বলো। টোটাল যে মেশিনগুলো কিনলো, এ টাইপের মেশিন কিনলো এক্স সংখ্যক, ওয়াই টাইপের বি টাইপের মেশিন কিনলো ওয়াই সংখ্যক, তাহলে তার টোটাল কত খরচা হলো, 1000x প্লাস 1200 ওয়াই। এই 1000x প্লাস 1200 ওয়াই, এই যে টাকাটা তার কাছে অ্যাভেলেবেল টাকা কত আছে, 15,000। 15,000। তাহলে জানো 15,000।
এইটা লেস দ্যান ইকুয়াল টু 15,000 হবে। যদি বলো স্যার লেস দ্যান ইকুয়াল টু কেন দিলেন? কম খরচা হতে পারে কিন্তু বেশি খরচা করা যাবে না। তুমি ধরো বললে স্যার আমার কাছে 15,000 টাকা খরচা, ও 15,000 উড়িয়ে দিব, সব খরচা করে দেবো। আবার কেউ কেউ বলো না, 200-500 টাকা রেখে দিই, ওইটা থাক, এটা হাতের পাঁচ থাক, ব্যাংকের কাছ থেকে যত টাকা লোন নিয়েছি সব খরচা করবো না, 1,000 টাকা রেখে দিই, বাকি 14,000 টাকা খরচা করি। সেই কারণে এই যে খরচাটা, সেই খরচাটা ম্যাক্সিমাম 15,000 মানে লেস দ্যান ইকুয়াল টু 15,000। এর কি বুঝতে পারলে যে ম্যাক্সিমাম করা মানে কি? এর থেকে বেশি হবে না, তার মানে তার থেকে কমও হতে পারে বা তার সঙ্গে সমান হতে পারে। ক্লিয়ার? এবার বলো, একটা এ টাইপের মেশিনের জন্য কত জায়গা লাগছে? 4 মিটার স্কোয়ার। 4 মিটার স্কোয়ার। তাহলে এক্স সংখ্যক এ টাইপের জন্য তার জায়গা কত লাগবে? 4x। ঠিক বললাম? প্লাস একটা বি টাইপের মেশিনের জন্য তার জায়গা কত লাগছে? 5 বর্গমিটার। ওয়াই সংখ্যক বি টাইপের মেশিনের জন্য তার জায়গা লাগছে 5y। এবার টোটাল জায়গা আমার কাছে কত আছে? 40 মিটার। 40। তাহলে এটাও লেস দেন ইকুয়াল টু কত হবে? কেন? যদি বলো স্যার জায়গা বেশি আছে, একটু কম লাগলো, ধরো একটা দোকান তুমি বেশি বড় নিলে, এবার তোমার সব মেশিন দিয়ে ওই জায়গাটা ভরলো না, একটু কম হলো, কিন্তু তোমার যা জায়গা তার থেকে তুমি বেশি মেশিন কিনে ফেললে সেটা হবে না। তার মানে তুমি মেশিন জায়গার থেকে কম কিনতে পারো, তোমার অতটা জায়গা লাগলো না, বা তোমার একদম পুরোপুরি 40 বর্গমিটার, 40 বর্গমিটার একদম টাইটাই লেগে গেল, তাহলে ঠিক আছে, কিন্তু তার থেকে কম লাগতে হবে, কিন্তু তার থেকে বেশি তুমি ইউজ করতে পারবে না, তুমি দোকান থেকে বাইরে মাল রাখতে পারবে না। আর কে বলতে পারে এক্স এই এ টাইপের মেশিন তাকে অন্তত কটা কিনতে হবে? ব্যাংক বলে দিয়েছে 3টা। 3টে। তাহলে অন্তত মানে কি হবে? এগুলোই হচ্ছে আসল, আর কিছু না, এটাই বুঝতে হবে অন্তত মানে কি। লেস দেন ইকুয়াল টু না গ্রেটার দেন ইকুয়াল টু, কে বলতে পারে? গ্রেটার দেন ইকুয়ালস টু। গ্রেটার দেন ইকুয়াল টু। অন্তত মানে 3টে কিনতেই হবে, 3-এর থেকে বেশিও কিনতে পারো, 4, 5, 6, 7। আর ওয়াই অন্তত একটা। একটা। ব্যাস। এই হচ্ছে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা আসলে এই যে ম্যাথমেটিক্যালি লিখলাম, যেটা আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম, এটা আসলে এই প্রবলেমটারই লিনিয়ার প্রোগ্রামিং, মানে এই যে প্রবলেমটা, এরই একটা প্রোগ্রামিং। এই প্রবলেমটার প্রোগ্রামিং, এই প্রবলেমটাকে বলে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। যদি বলো স্যার কেন লিনিয়ার বলে? ভেরিয়েবলগুলো যেগুলো আছে তাদের ডিগ্রিগুলো দেখো না, কেউ একজন কত ডিগ্রি? সব 1 ডিগ্রি। সেই জন্য এটাকে বলে লিনিয়ার। যদি এখানে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার থাকতো, তাহলে এটা হতো 2 ডিগ্রি, তখন সেটাকে লিনিয়ার বলতাম না, তখন হতো নন লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। যেহেতু এখানে সমস্ত ভেরিয়েবলগুলোর ডিগ্রি 1, যতগুলোই ভেরিয়েবল থাক, এখানে দুটো ভেরিয়েবল আছে কারণ দুটো মেশিন কিনেছি বলে, যদি 3টে মেশিন কিনতাম 3টে ভেরিয়েবল থাকতো, 4টে মেশিন কিনলে 4টে ভেরিয়েবল থাকতো, যতগুলোই মেশিন কিনি ওটা কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে যেই ভেরিয়েবলগুলো থাকবে সেগুলো কিন্তু সব লিনিয়ার ফর্মে থাকবে। সেই জন্য এই গোটা পোর্শনটার নাম, বা এই যে আমাদের যে টপিকটা, তার নাম হচ্ছে লিনিয়ার। এইটা হচ্ছে তার প্রোগ্রামিং। ম্যাথমেটিক্সের ভাষায় সেটাকে আমরা প্রোগ্রামিং করে দিচ্ছি। কাকে প্রোগ্রামিং করছি? প্রবলেমটাকে। কোন প্রবলেমটা? যেটা এতক্ষণ ধরে আমরা লাইন বাই লাইন লিখেছিলাম, সেই প্রবলেমটাকে আমরা প্রোগ্রামিং আকারে লিখলাম সুন্দরভাবে। তার ফলে কি হলো? তার ফলে সে দুটো টাইপের মেশিন, এ টাইপের মেশিন সে এক্স সংখ্যক, বি টাইপের মেশিন সে ওয়াই সংখ্যক কিনলো। তার ম্যাক্সিমাম প্রফিট কত হতে পারে এক্স আর ওয়াই জানলেই বের করতে পারবো, তাই না? আমি যদি বলি যে জেডকে ম্যাক্সিমাইজ করছি, জেড মানে কি? জেড মানে প্রফিট, প্রফিটকে ম্যাক্সিমাইজ করছি, তাহলে এই প্রফিটটা ম্যাক্সিমাম কখন হবে? যখন কি জানতে পারবো বলো? এখানে আননোন কে? এই প্রবলেমটাতে আননোন কে? এক্স এন্ড ওয়াই। এক্স আর ওয়াই। তাহলে এক্স আর ওয়াই এর মান জানতে পারলেই আমরা সবকিছু বেরিয়ে যাবে। তাহলে এক্স আর ওয়াই এর মানটা বের করবো কি করে? উইথ দ্য হেল্প অফ দিস 4 কন্ডিশন। এই যে চারখানা কন্ডিশন থেকে এক্স আর ওয়াই এর মান বের করবো। এই যে 1 নম্বর কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন, 3 নম্বর কন্ডিশন, 4 নম্বর কন্ডিশন। তবে ব্যাপারটা কি বলতো, এখানে কেউ ইকুয়াল টু না। যদি ইকুয়াল টু হতো না, তাহলে দুটোকে সলভ করা খুব সহজ। ধরো দুটো ইকুয়াল টু আছে, ধরো বললাম আমি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, আর বললাম 2x + 3y ইকুয়াল টু 4। এবার বলে স্যার এটাকে সলভ করে দিয়ে এক্স আর ওয়াই মান বের করে বলবো। কিন্তু আমি যদি কখনো বলি যেটা লেস দেন ইকুয়াল টু, এটা গ্রেটার দেন ইকুয়াল টু, তখন কিন্তু হট করে ওটাকে সলভ করা যায় না। কারণ তখন কিন্তু তার সলিউশন একটাই যে থাকবে সেরকম না, অনেক সময় একাধিক থাকতে পারে। যাই হোক, তো সেই সমস্ত জিনিসপত্র যে এক্স আর ওয়াই এর মান কি হবে, সেইটা এই 1, 2, 3, 4, এই চারখানা ইনইকুয়ালিটি বা এই চারখানা কন্ডিশন, সেখান থেকে আমাকে এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে। আর সেই মানটা বেরিয়ে গেলে এই এক্স আর ওয়াই এখানে বসিয়ে দেবো, তার ফলে আমার প্রফিটটা ম্যাক্সিমাম হয়ে যাবে। এবার যদি বলো স্যার এক্স আর ওয়াই এর মানটা কিভাবে বের করব, সেটাই হচ্ছে তার সলিউশন।
সেটাই আমরা পরবর্তী চ্যাপ্টারে শিখবো, যে কি করে একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে সলভ করতে হয়। এটা জাস্ট আমি প্রবলেমটাকে লিখলাম এতক্ষণ ধরে, এখনো সলিউশন বের করা শেখাইনি। সলিউশন বের করা মানে এক্স আর ওয়াই এর মান, সেই সলিউশন বের করার অনেক পদ্ধতি আছে। গ্রাফিক্যাল পদ্ধতি আছে, সিমপ্লেক্স, টু ফেস, বিগেম, ডুয়ালিটি, ট্রান্সপোর্টেশন, অ্যাসাইনমেন্ট, এরকম অনেক ধরনের প্রবলেম আছে। সেগুলো আমরা একটা একটা করে সব শিখবো, এবং প্রত্যেকটা প্রবলেম খুব ইজি। কিন্তু বিফোর দ্যাট উই শুড নো অ্যাবাউট দ্য প্রবলেম। উইদাউট নোয়িং দ্য প্রবলেম হাউ ক্যান ইউ সলভ, তাই না? সলভ তুমি করছো, কিন্তু যদি প্রবলেম মানে প্রবলেমটা জানো না, দ্যাট ইজ নট ফেয়ার, এবং এটা উচিত না। তার ফলে এই যে যেই প্রবলেমটা আমি লিখলাম, সেই প্রবলেমটাকে কি করে প্রোগ্রামিং আকারে লিখলাম বুঝতে পারছি, এটা আমাদের প্রোগ্রামিং টাইপের। প্রোগ্রামিং মানে সবসময় কম্পিউটারে সি প্রোগ্রামিং না, এটাও একটা প্রোগ্রামিং, এটা স্ট্যাটিস্টিক্স আকারে ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং। বোঝা গেছে? কারো কোনো কোশ্চিন যেটা বললাম, যে প্রবলেমটা আমি ডিসকাস করলাম, সেই প্রবলেমটা সম্পর্কে কারো কোনো সমস্যা, বা এই প্রবলেমটা বুঝতে কারো অসুবিধা হয়েছে? কি বলো, বলতে পারো, কোনো অসুবিধা নেই স্যার, এই আরেকবার বলে দিন, বা এটা একটু যেভাবে বললাম আমি একদম খোলামেলা বললাম, যে এই ব্যবসা এইভাবে করতে হয়। এইবার ধরো অনেক ব্যবসাতে লস হয় জানো, তো কারোর যদি লস হয় তখন কি করব? লসটাকে কি ম্যাক্সিমাম করার চেষ্টা করবো না মিনিমাম? স্যার ধরো মিনিমাম। আমি একটা ব্যবসা খুলেছি, এবং আমি বুঝে গেছি যে ব্যবসাটাতে আমার লস হচ্ছে, তখন আমার উচিত কি হবে বা উপায় কি হবে, যাতে করে আমার লসটা কি হয়, মিনিমাম হয়। মিনিমাম হয় স্যার। একদম, তাহলে লস মিনিমাম করার জন্য এই প্রবলেমগুলো ব্যবহার করা হয়। বা ধরো কোনো একটা ব্যবসা করব, আমি চেষ্টা করছি সেই ব্যবসাটার জন্য যাতে করে খরচা সব থেকে কম হয়। আমি খরচা করব, বিভিন্ন উপায়ে খরচা করব, যে কোনো উপায় হোক, পাবলিসিটি হোক, তার কস্ট হোক, ম্যানুফ্যাকচারের এই যে কস্ট বা খরচাটা, সেই খরচাটা আমার কি করতে হবে একটা ব্যবসা খুলতে গেলে, মিনিমাম না ম্যাক্সিমাম? খরচা কি করবে, চেষ্টা করা কি উচিত, খরচা খরচা কি করবে, মিনিমাম না ম্যাক্সিমাম? স্যার মিনিমাম করা উচিত। মিনিমাম। তাহলে এই এলপিপির ক্ষেত্রে আমাদের সিলেবাসে নর্মালি তিন ধরনের প্রবলেম আছে। এক হচ্ছে প্রফিট, যখন প্রফিট হবে তখন আমরা তাকে করব ম্যাক্সিমাইজ বা ম্যাক্সিমাম। এক হচ্ছে লস, যখন লস হবে তখন তাকে আমরা করব মিনিমাম। আর আরেকটা হচ্ছে কস্ট, খরচাটাও আমরা চেষ্টা করব মিনিমাম করার। তাহলে এই প্রবলেমগুলো আমরা একটা একটা করে করব। তাহলে এরকম ভাবে আরেকটা প্রবলেম আমি লিখছি, এবং সেই প্রবলেমটার প্রোগ্রামিংটা আমরা কিভাবে করতে হয় সেটাও আজকে শিখবো। মানে এই যে যেরকম ভাবে এটা হচ্ছে প্রবলেম, এই প্রবলেমটার এটাই হচ্ছে এলপিপির ফর্মুলেশন অফ এলপিপি। এই ফর্মুলেশনটা জানতে হবে, যে এটা হচ্ছে ফর্মুলেশন। এটাকে কি বললাম, এটাকে বললাম ফর্মুলেশন। হ্যাঁ, ফর্মুলেশন। একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম কিরকম টাইপের দেখতে হয়, যেমন ঐকিক নিয়মের অঙ্ক, একটা ফর্ম আছে কিনা তার, যে অমুক দিন অমুক কাজ এইরকম করে করলাম, সেরকম বিভিন্ন ফর্মুলেশন হবে এলপিপি। প্রত্যেকটা একটা ফর্ম আছে, একটা ফর্মুলেশন আছে, সেই ফর্মটাই এটা। তাহলে যেই বড় প্রবলেমটা আমরা লিখলাম, তার ফর্মটা এটা। বোঝা গেল? 2 নম্বর আরেকটা প্রবলেম দিচ্ছি, দেখো। একটা ফার্ম, জানো ফার্মের কাজ কি? ফার্ম, ফার্ম মানে ব্যবসা, যে কোনো ফার্ম, ঠিক আছে? আমরা পোলট্রির ফার্ম বলি, অমুকের ফার্ম বলি, কিন্তু যে কোনো ফার্মই হতে পারে। সেই ফার্ম কি করছে, বলছে ফার্ম যে ব্যবসা করছে সব সময় এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমই হচ্ছে ব্যবসা সংক্রান্ত। তার ফলে জিনিসটা খুব ইন্টারেস্টিং। কোন ব্যবসাতে লাভ হচ্ছে, কোন ব্যবসাতে লস হচ্ছে, কতটা বেশি লাভ করতে পারবে, কতটা কম লস করতে পারবে, কতটা কম খরচা করতে পারবে, এই সংক্রান্ত জিনিসই হচ্ছে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। তাহলে একটা ফার্ম ক্যান প্রডিউস, এই ফার্মটা বলছে ক্যান প্রডিউস, প্রডিউস করা মানে উৎপন্ন করা, কি উৎপন্ন করছে বা তৈরি করছে, 3 টাইপস অফ, 3 ধরনের ক্লোথ, মানে 3 ধরনের কাপড় তৈরি করছে। সে এবিসি, এ কাপড়, বি কাপড় আর সি কাপড়, 3 ধরনের কাপড় তৈরি করছে, ব্যবসা করছে, সে কাপড়ের ব্যবসা, তাই তো? আচ্ছা, 3 কাইন্ডস অফ, এই যে কাপড়গুলো তৈরি করতে, তার 3 ধরনের, 3 কাইন্ডস অফ উল, উল মানে বুঝতে পেরেছো, শীতকালের পোশাকে যেগুলো আমরা ইউজ করি, সেই উল আর রিকোয়ার্ড। তার মানে সে যে তৈরি করছে যে বস্ত্রগুলো, সেই বস্ত্রগুলো হয়তো শীতকালীন বস্ত্র, হয়তো হতে পারে সোয়েটার, হয়তো হতে পারে মাফলার, হয়তো হতে পারে টুপি, হয়তো হতে পারে মোজা। যাই হোক, 3 কাইন্ডস অফ উল আর রিকোয়ার্ড। ভালো করে অঙ্কটা পড়ো, কিন্তু আমি কিন্তু বাংলাতেও বলে দিচ্ছি সঙ্গে সঙ্গে। তাহলে 3 ধরনের তার উল লাগে, কিসের জন্য লাগে? ফর ইট, এই যে এই ক্লোথগুলো তৈরি করতে লাগে। এইবার বলছে কি ধরনের উল আছে, সে রেড উল, লাল রঙের উল লাগে, কমা দিয়ে গ্রিন উল, বলছে এই ক্লোথগুলো তৈরি করতে তার
গ্রিন উল লাগে, অ্যান্ড ব্লু উল, এবং তার ব্লু উল লাগে। তাহলে কি কি ধরনের উল লাগে বলো? তার লাগে রেড লাল রঙের উল, তার লাগে গ্রিন সবুজ রঙের উল, আর তার লাগে ব্লু নীল রঙের উল। ঠিক আছে, এই তিন ধরনের উল তার লাগে। এইবার ভালো করে অঙ্কটা পড়ো। ওয়ান ইউনিট, এই ইউনিটটা কত আমি বলতে পারবো না, ইউনিট হতে পারে সেন্টিমিটার, ইউনিট হতে পারে ইঞ্চি, ইউনিট হতে পারে মিটার, যে কোনো কিছুই হোক। বলছে এক ইউনিট লেন্থ, এক ইউনিট লেন্থ অফ টাইপ এ, এই টাইপ এ যে কাপড়টা ক্লোথ, তার এক ইউনিট তৈরি করতে, ধরো 1 মিটারই বলছি, ধরো 1 মিটার তৈরি করতে এই কাপড়টা, এ টাইপের কাপড় বা এই টাইপের, ধরো এটা হচ্ছে সোয়েটার, ধরো বিটা হচ্ছে ধরো মাফলার, সিটা ধরো হচ্ছে টুপি, এরকম তিন ধরনের তুমি ধরে নাও নিজের মতো করে। তাহলে এ টাইপের কাপড় 1 ইউনিট তৈরি করতে তার প্রয়োজন, কাপড় তৈরি করছে তো বা বস্ত্রটা তৈরি করছে তো, সেটার জন্য তার কি প্রয়োজন? বলছে 2 ইয়ার্স। ইয়ার্স এর বাংলা কেউ জানো? খুব পপুলার জিনিস, সবাই জানে, কিন্তু বাংলা জানি না। হ্যাঁ, ইয়ার্স, গজ, গজের নাম শুনেছো? গজ, উল, উল জানি না এখন তো আর মা, মানে আগেকার দিনে মা মাসিরা দিদারা দেখবে শীতকালে রোদের মধ্যে বসে 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 উল বুনতো, দেখেছো? বনে এখনো সোয়েটার তৈরি করে দেয় দিদারা মারা, মাপলার তৈরি করে দিল, একটা টুপি তৈরি করে দিল। তো ওখানে এই যে উলের যে ইয়েগুলো থাকে দেখবে গোল 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 করে পাকানো থাকে, ওগুলো হিসাব কি করে? একটা গজ অনুসারে, 1 গজ, 2 গজ, 3 গজ, এই গজ অনুসারে, ওখানে মিটার সেন্টিমিটার কিলোমিটার এরকম হয় না, ওখানে গজ। তাহলে এই ইয়ার্স এর বাংলা হচ্ছে গজ। 2 গজ রেড উল লাগে। কি লাগে তার বলো? রেড উল কতটা লাগে? 2 গজ। অ্যান্ড 3 ইয়ার্স, 3 গজ, 3 ইয়ার্স 3 গজ তার ব্লু উল লাগে। অঙ্কটা ভালো করে পড়ো, খুব সুন্দর অঙ্ক। কি বললাম অঙ্কটা বুঝতে পারলে? বললাম 1 ইউনিট টাইপ এ, টাইপ এ কাপড়টা তৈরি করতে তার কি কি লাগে বলো? রেড উল লাগে 2 গজ, আর ব্লু উল লাগে 3 গজ। গ্রিন উল লাগে না, টাইপ এতে গ্রিন উল লাগে না। লাল নীল সোয়েটার, লাল নীল বাচ্চাদের মতো সোয়েটার, তাহলে সেখানে গ্রিন দেয়নি, সবুজ দেয়নি, নাও লাগতে পারে। ওকে, নেক্সট। 1 ইউনিট সেমিকোলন দিয়ে, 1 ইউনিট লেন্থ অফ টাইপ বি, এবার বি টাইপের ক্লথ, 1 ইউনিট লেন্থ অফ টাইপ বি। বলছে বি টাইপের ক্লথ তৈরি করতে বা 1 ইউনিট করতে, এবার কত ইউনিট বানাবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু 1 ইউনিটের জন্য তার কি লাগে? নিডস, আবার উল লাগে। কি কি উল লাগে দেখে নি। তার বলছে 3 ইয়ার্স অফ রেড উল। হ্যাঁ, কতটা রেড উল? 3 গজ রেড উল লাগে। তাহলে এখানে বি টাইপের ক্লথে তার রেড উল লাগছে। আচ্ছা, 2 ইয়ার্স গ্রিন উল, 2 ইয়ার্স অফ গ্রিন উল, তাহলে গ্রিন উল লাগছে 2 ইয়ার্স। ওকে, আর কি লাগে? আর 2 ইয়ার্স অফ ব্লু উল, ব্লু উলও লাগে, মানে সবই লাগে এখানে, রেড গ্রিন ব্লু সবই লাগে। বি কাপড় বা বি টাইপের কাপড় তৈরি করতে তার সবই লাগে। হয়ে গেল। আচ্ছা, নেক্সট। এইবার 1 ইউনিট, অঙ্কটা ভালো করে পড়ো কিন্তু, আমি লিখছি সময় লাগছে, কিন্তু খুব মজাদার অঙ্ক। 1 ইউনিট লেন্থ অফ টাইপ সি, টাইপ সি, এই যে ক্লোথটা, সেই ক্লোথটা তার তৈরি করতে বা 1 ইউনিট তৈরি করতে তার কি কি লাগে? এবার নিডস 5 ইয়ার্স, বেশি লাগে এবার 5 গজ, ঠিক আছে, অফ গ্রিন উল, 5 গজ তার গ্রিন উল লাগে, বেশি লাগছে। তাহলে হয়তো বড় কাপড় ওটা, বা বড় বেশি উল লাগছে, বেশি কাজ আছে তার মধ্যে। অ্যান্ড 4 ইয়ার্স অফ, আর 4 গজ, 4 ইয়ার্স অফ, কি লাগে তার? ব্লু উল, লাল উল লাগে না, নাও লাগতে পারে। বোঝা গেছে? আচ্ছা, এইবার তার কি কি লাগছে টাকছে সব হয়ে গেল। এইবার কি করবে? ওই কাপড়গুলো তৈরি করে কাপড়গুলো মার্কেটে বেচে দিবে, কাপড়গুলো বেচলেই তার লাভ, যত কাপড় তৈরি করবে তত লাভ। কিন্তু যত ইচ্ছে কি সে কাপড় তৈরি করতে পারবে? তার কাছে তো টাকা পয়সার একটা লিমিটেড থাকে। তার ফলে দ্য ফার্ম হ্যাজ, এই যে যিনি
ফার্মটা খুলেছেন, যিনি ব্যবসাটা খুলেছেন, তার বলছে একটা স্টক আছে, সেই স্টকটা কিন্তু যত ইচ্ছা আনলিমিটেড হতে পারে না। যেমন আগের বার আমাদের দেখবে টাকাটা 15,000 বা আমাদের স্পেসটা, ফ্লোর স্পেসটা 40 বর্গমিটার ছিল, সেরকমই এবারও বলছে তার উলের একটা স্টক আছে, আনলিমিটেড যত ইচ্ছা উল সে কিনতে পারবে না, তার কাছে অত খরচা নেই বা অত টাকা নেই। তাহলে দ্য ফার্ম হ্যাজ অনলি, এই যে ফার্ম, তার কাছে আছে অনলি এ স্টক অফ 8 ইয়ার্স অফ, 8 ইয়ার্স অফ, ঠিক আছে, তার কাছে 8 ইয়ার্স অফ রেড উল আছে। তার কাছে রেড উল কত আছে? টোটাল 8 ইয়ার্স। 10 ইয়ার্স অফ গ্রিন উল, তার কাছে গ্রিন উল আছে টোটাল 10 ইয়ার্স, মানে আনলিমিটেড কিছু নেই, সব কিছু লিমিটেড আছে, এত তার ম্যাক্স মানে এটা আছে, এর বেশি আর নেই। অ্যান্ড 15 ইয়ার্স অফ, সে যে খরচাটা হবে সেটা এর মধ্যে থেকেই খরচা করতে হবে। অ্যান্ড 15 ইয়ার্স অফ ব্লু উল, এবং তার কাছে ব্লু উল আছে 15 ইয়ার্স, তাকে যে খরচা করবে সেটা কিন্তু এর মধ্যে থেকেই। ইট ইজ অ্যাজিউম দ্যাট, এটা অ্যাজিউম করা হচ্ছে, হ্যাঁ, এবার কি করছে, এবার সে মালটা বেচবে, তাহলে ধরা হচ্ছে দ্যাট দ্য ইনকাম, এবার ইনকামটা কি করে হবে, এই যে ক্লোথগুলো সে বিক্রি করবে, সে বিক্রি থেকে ইনকাম, দ্যাট দ্য ইনকাম, এই যে ইনকামটা, সেই ইনকামটা বলছে অবটেন ফ্রম, ওয়ান ইউনিট, হ্যাঁ কি বললাম, তাহলে ইট ইজ অ্যাজিউম দ্যাট দ্য ইনকাম অবটেন ফ্রম 1 ইউনিট লেন্থ অফ টাইপ এ ক্লোথ, তাহলে এ ক্লোথ থেকে, হ্যাঁ, 1 ইউনিট টাইপ এ ক্লোথ সে মার্কেটে বিক্রি করবে, এবং বিক্রি করার পর তার ইনকাম হচ্ছে টাইপ এ থেকে ইজ রুপিস 3। আচ্ছা আবার বলে দিচ্ছি, এটা কিন্তু সেই আদিকালের অঙ্ক, তারপরে 3 টাকা লাভ এখানে, হ্যাঁ, এটা কিন্তু ভেবো না যে স্যার 3 টাকার এখন কোন কাপড় পাওয়া যায়, সেটা বললাম 30 বছর আগেকার জিনিস সব। আচ্ছা, অফ টাইপ বি ক্লোথ, টাইপ বি ক্লোথ, সেই টাইপ বি ক্লোথ থেকে তার লাভ হচ্ছে ইজ রুপিস 5, 5 টাকা, টাইপ বি তাহলে বিক্রি করে বেশি লাভ। অ্যান্ড টাইপ সি, অ্যান্ড টাইপ সি, এই সি টাইপের যে ক্লোথ আছে সেখান থেকে তার লাভ হচ্ছে রুপিস 4, 4 টাকা। এইবার ফর্মুলেট, একদম আগের মতোই ফর্মুলেট করতে হবে, মানে একটা এলপিপি তোমাকে তৈরি করতে হবে এই প্রবলেমটা থেকে। ফর্মুলেট এ এলপিপি, একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম তুমি, আচ্ছা অ্যান এলপিপি হয়, হ্যাঁ এলপিপি, এলটা যেহেতু আছে বলে অ্যান এলপিপি, সো দ্যাট, যাতে করে, তাহলে তুমি একটা এলপিপি ফর্মুলেট করো যাতে করে দ্য ফার্ম ক্যান, হ্যাঁ, এই যে ফার্ম, এই ফার্ম ক্যান ম্যাক্সিমাইজ দ্য ইনকাম, ইনকামটা ম্যাক্সিমাইজ করা মানে বুঝতে পেরেছো, তার প্রফিটটা, দ্য ফার্ম ক্যান ম্যাক্সিমাইজ দ্য ইনকাম, বলছে ফার্ম এই ইনকামটাকে বাড়াতে পারবে বা সব থেকে বেশি করতে পারবে বাই ইউজিং দ্য অ্যাভেলেবল ম্যাটেরিয়াল, মানে এই যে ম্যাটেরিয়ালগুলো যে তৈরি হচ্ছে কাপড়গুলো, সেগুলোকে ইউজ করে বা সেগুলোকে বিক্রি করে, যাই হোক, বাই ইউজিং দ্য অ্যাভেলেবল ম্যাটেরিয়াল। এবার তোমাকে একটা প্রবলেম তৈরি করতে হবে, তারপর সেই প্রবলেমটা সলভ করে তোমাকে বলতে হবে যে আমি কি করে বা কতটা আমার টাকা সব থেকে বেশি লাভ হতে পারে। ঠিক আছে, বলো দেখি পিনাক কি সব টাইপ করছো, ABCD, একটা ফার্ম, তাহলে আগে হিসাব টিসাবগুলো একটু লিখে নিই নাকি, এখানে ছোট্ট করে হিসাবটা কি হলো না হিসাবটা ভুলে গেলে, একটা ফার্ম, এখানে হিসাবটা লিখে নিই তাহলে সুবিধা হবে, অঙ্কটা যেটা পড়লাম সেটা লিখে নিই। তাহলে 3টে টাইপের, এটা হচ্ছে এ টাইপের ক্লোথ, এটা বি টাইপের ক্লোথ, এটা সি টাইপের ক্লোথ। বলো এ টাইপের ক্লোথের জন্য তার কত উল লাগে 1 ইউনিটের জন্য, বলো, এ টাইপের জন্য তার কত কত লাগে, রেড উল কত লাগে আর ব্লু উল কত লাগে, রেড, ব্লু, গ্রিন, বলো রেড কত লাগে, টু এ ইয়ার্স টাইপের জন্য 2 ইয়ার্স, আর ইয়ার্সটা লিখছি না খালি 2 লিখছি, আচ্ছা। ব্লু কত লাগে, 3। থ্রি Two গ্রিন, ইয়ার্স 3 years. গ্রিন লাগে না, এ এর জন্য গ্রিন লাগে না। আচ্ছা বি, বি এর 1 ইউনিটের জন্য কত লাগে, স্যার রেড রেডের জন্য 3, 3।
থ্রি, গ্রিন দুই, টু, টু, ব্লু আর দুই। ব্লু টু। তার মানে জি। রেড হচ্ছে তিন, গ্রিন দুই, ব্লু দুই। আচ্ছা, সি এর জন্য কি হবে গো? সি এর জন্য তার গ্রিন লাগে 5, ফাইভ। আর ব্লু লাগে 4 ইউনিট, 4 ইয়ার্স। তাহলে কি বললাম, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, আর এটা লাগে না। ওকে। আচ্ছা, এবার লাভ, প্রফিট, এখান থেকে কত টাকা প্রফিট হচ্ছে? এইরকম বলতে পারছি না, লেখা তিন আছে তো কত টাকা টাকা। 3 টাকা স্যার, 3 টাকা। 3 টাকা প্রফিট এখান থেকে। এটা প্রফিট পাঁচ পি, টাকা এটা প্রফিট পি। 3 টাকা, হ্যাঁ, এটার থেকে 5 টাকা, তাহলে দ্বিতীয়টা থেকে আহ, বেশি। আর এটা থেকে চার এখানে টাকা 4 টাকা। আচ্ছা, আর এবার তার কাছে অ্যাভেলেবেল কত আছে সবকিছু? অ্যাভেলেবেল মানে সে ওর মধ্যে দিয়ে খরচা করতে হবে। রেড উল, গ্রিন উল, ব্লু উল, বলো দেখি কত কত আছে অ্যাভেলেবেল। রেড উল কত আছে টোটাল? 8 ইয়ার্স। 8, আচ্ছা, গ্রিন উল কত আছে? 10, 10 ইয়ার্স, ভেরি গুড। অঙ্কটা পড়তে হয় ভালো করে, তাহলেই বুঝে যাবে। আর আর 15, ব্লুটা 15। ব্লুটা বেশি 15টা। আছে। 15 years। আচ্ছা, এবার সে কিভাবে লাভ করবে, তাহলে বলো এখানে লাভ কি থেকে বুঝবে? এই লাভ থেকেই তো, এই লাভ 1 ইউনিটে কত টাকা লাভ হয় তার? 1 ইউনিট বেচে তার কত টাকা লাভ হয়? এই যে 1 ইউনিটে তার কত টাকা লাভ হয়? 3 টাকা। তিন তাহলে টাকা যত ইউনিট করবে তত লাভ, যত ইউনিট সে বিক্রি করবে বা প্রডিউস করবে তত তার লাভ। তাহলে একটা কাজ করব, ধরে নি লেট দ্য ফার্ম প্রডিউস। দেখো কিভাবে ধরতে হয়, এই জিনিসগুলো আস্তে আস্তে শিখতে হবে। আর এগুলো না শিখে তুমি সলভ করতে চলে যাচ্ছ, তার মানে তুমি কি করছো? তুমি অঙ্কের কোশ্চিন জানো না, তুমি অ্যান্সার করছো। তার ফলে এই শেখাকে শেখা বলে না, এটাকে বলে কি, বলো? আওড়ানো। কেউ একটা কিছু বলে দিচ্ছে, হ্যাঁ, বলে না, রাজনৈতিক নেতাগুলো বলে না, দেখো বলবে ইনকলাব জিন্দাবাদ, তুমিও বলছো ইনকলাব জিন্দাবাদ, তুমি জানো না তার মানে কি, কে কি বলে গেছে, কিভাবে তৈরি হয়েছে জানো না, তুমি ভাই আমার নেতা বলে দিয়েছে বাস আমাকে বলতে হবে অমুক পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ। কেন জিন্দাবাদ, কি করেছে, পার্টির জন্ম কবে, পার্টিতে কে কি আছে তাও জানো না, পার্টির প্রতিষ্ঠা কে করেছে জানো না, ও বাবা জিন্দাবাদ। তার ধর্ম কি, তার নীতি কি, সে কি চায়, সে কি আর বিরুদ্ধে, কিছু জানি না। তো অনেকটা ওরকমই লেট দ্য ফার্ম প্রডিউস, সেই ফার্মটা প্রডিউস করছে X ইউনিট অফ টাইপ এ ক্লোথ। তাহলে টাইপ এ ক্লোথ সে কত ইউনিট? X ইউনিট। Y ইউনিট অফ টাইপ বি ক্লোথ। তাহলে টাইপ বি ক্লোথ সে কত ইউনিট করছে বলো, প্রডিউস করছে? Y ইউনিট। আর এবার বলো কি করবো, একটা জেড করে জেড। দেবো নাকি? তাহলে জেড ইউনিট। আচ্ছা, জেড ইউনিট অফ কি, টাইপ টাইপ সি, সি ক্লোজ। সি ক্লোথ। বাহ, ভেরি গুড। ওকে, এটা ধরে নিলাম। এইবার বলো ম্যাক্সিমাইজ, এবার জেড ধরা যাবে না যেহেতু অলরেডি একবার জেড ইউজ করে ফেলেছি, তাহলে ডাব্লিউ ইউজ করবো গো। দেখি কে বলতে পারে তোমাদের মধ্যে, এবার তো শেখা উচিত। একটা প্রবলেম বলে দিলাম, 2 নম্বর প্রবলেমটা সব ব্যাখ্যা করে দিলাম। তাহলে ম্যাক্সিমাইজ ডাব্লু, ডাব্লু কি করে ম্যাক্সিমাইজ হবে, সব থেকে প্রফিট কি কার উপর নির্ভর করছে? X ইউনিট এ টাইপ, Y ইউনিট বি টাইপ, Z ইউনিট সি টাইপ। বলো 1 ইউনিট থেকে এ টাইপের লাভ কত? স্যার, 1 ইউনিট 3x থেকে লাভ কত? 3 টাকা। তাহলে কত 3x, ইউনিট এ টাইপ? 3x। এ টাইপের ক্লোথ সে X ইউনিট তৈরি করেছে, তাহলে 1 ইউনিট থেকে তার 3 টাকা লাভ হচ্ছে, তাহলে X ইউনিট থেকে তার লাভ কত হবে? 3x। প্লাস শুধু এখান থেকেই বলছে না, এবার বি ক্লোথটা 1 ইউনিটে তার লাভ কত? 5 টাকা। তাহলে বি ক্লোথটা সে কত ইউনিট তৈরি করেছে? Y ইউনিট, তাহলে তার লাভ হচ্ছে 5y। প্লাস 1 ইউনিট সি টাইপের ক্লোথ থেকে তার লাভ কত হচ্ছে? দেখো 1 ইউনিট লেখা আছে কিন্তু, এই যে 1 ইউনিট, দেখো 1 ইউনিট, হ্যাঁ, এটা কিন্তু আমি এমনি বলছি না, সব লেখা আছে। তাহলে 1 ইউনিট সি টাইপের ক্লোথ থেকে তার লাভ কত? 4 টাকা। তাহলে সে কত ইউনিট সি টাইপ ক্লোথ প্রডিউস করেছে? 4z। 4z। বাস, এটাই হচ্ছে তার ম্যাক্সিমাইজ জেড, সাবজেক্ট টু দ্য কন্ডিশন। এবার কন্ডিশন আছে, এবার এক্স তুমি যত ইচ্ছা ইউনিট তৈরি করছো, ওয়াই যত ইচ্ছা, জেড যত ইচ্ছা, তাহলে হবে না। যত ইচ্ছা X Y Z দিলে আমার লাভের পরিমাণ আরো পড়বে প্রচুর, আমি তো একদিনে কোটিপতি হয়ে যাবো, সেরকম করলে কি হবে? হবে না। তাহলে সাবজেক্ট টু দ্য কন্ডিশন, কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে আমার কাছে উনলিমিটেড, উনলিমিটেড বলে আমার কাছে বানাতেও পারবো, আমি লিমিটেড তৈরি করতে পারবো, বেশি পারবো না তৈরি করতে। তাহলে ওই ওর মধ্যে থেকে আমাকে প্রফিটটাকে ম্যাক্সিমাম করতে হবে কন্ডিশনগুলোর মধ্যে থেকে। তাহলে বলো দেখি তার টোটাল রেডুল কত লাগে, বলবে?
এ এর জন্য 1 ইউনিটে রেডুল লাগে 2 ইউনিট, তাহলে এ কত ইউনিট আছে গো? বুঝতে পারলে না, আরেকবার বলবো। 1 ইউনিট এর জন্য 2 গজ রেডুল লাগে, তাহলে এক্স ইউনিট টোটাল। আমি ধরে নিয়েছি এটা এক্স ইউনিট, আমি ধরে নিয়েছি যে এ হচ্ছে এক্স ইউনিট, বি ওয়াই ইউনিট, আর জেড সি হচ্ছে জেড ইউনিট। এটা তৈরি হয়, তাহলে 1 ইউনিটের জন্য এ তৈরি করতে বা এ ধরনের এ কাপড়টা তৈরি করতে 1 ইউনিটে তার লাগে 2 গজ রেড উল। তাহলে টোটাল এ টাইপের কত ইউনিট তৈরি হয়েছে এ ক্লথটা? 2x। তাহলে টোটাল এক্স ইউনিট তৈরি হয়েছে। 1 ইউনিটে 2 গজ লাগে, এক্স ইউনিটের জন্য 2x লাগবে রেডুল। আচ্ছা, এবার রেডুল এখানে লাগে গো, এখানে কত লাগে রেডুল? ওয়াই বি টাইপের ক্লথ তৈরি করতে কত লাগে রেডুল? 3 ইউনিট 3 ইউনিট। স্যার। 3 ইউনিট, থ্রি থ্রি গজ ওয়াই 3 গজ ওয়াই ইউনিট 1 ইউনিটের জন্য 3 গজ, তাহলে ওয়াই ইউনিটের জন্য 3y। আচ্ছা, আর এর জন্য লাগে না, ফাঁকা। এবার এই যে 2x + 3y, এটা টোটাল হচ্ছে আমার রেডুল, এতটা লাগে। এবার রেডুল আমার কাছে আছে কত অ্যাভেলেবেল? 8টা। 8 ইয়ার্স। 8 ইয়ার্স। তাহলে এটা কি 8টা। হবে জানো? যদি বলো লেস স্যার দেন একটু, ইকুয়াল। মানে একটু খরচা কমও হতে পারে, ম্যাক্সিমাম আমার কাছে 8 ইয়ার্স খরচা করতে পারো তুমি, তার বেশি তোমার উল নেই। তার থেকে তুমি যদি কম, তোমার একটা উল বেঁচে গেল, বেঁচে থাকতেই পারে। তুমি ধরো তৈরি তৈরি করলে, বলে একটু উলসের বেঁচে গেল, তাহলে ম্যাক্সিমাম 8। নেক্সট বলো দেখি, গ্রিন উল। গ্রিন প্রথমটাতে লাগে থ্রি না, এক্স প্লাস আবার 3x, গ্রিন বলছি, গ্রিন গ্রিন গ্রিন। 2y + 5z। 2y + 5z। টু ওয়াই ভেরি প্লাস গুড, ফাইভ জেড 2y + 5z। আচ্ছা, এই 8টাকে একটু এই দিকে লিখছি, তার ফলে জেডের জায়গাটা ফাঁকা রাখছি। হ্যাঁ, হ্যাঁ, 2y + 5z কত হবে গো? 10। 10। লেস দেন ইকুয়াল টু 10। < 10 অ্যাভেলেবেল কত আছে আমার কাছে? গ্রিন উল 10 ইয়ার্স। বুঝতে পেরেছো? বাকিটা অনেকে বুঝতে পারছে। এই যে স্যার 2 × y আর 5 × z, ভেরি গুড। এবার বলো লাস্ট ব্লু উল কত লাগে? স্যার 3x প্লাস থ্রি টু এক্স ওয়াই প্লাস 4z 3x প্লাস প্লাস টু টু ওয়াই ওয়াই প্লাস 4z লেস দেন লেস ইকুয়াল দেন টু ইকুয়াল। 15। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে এই ইউনিট গুলো না কোনোদিনই নেগেটিভ হতে পারে না। মানে তুমি এই যে XY এত ইউনিট কাপড় তৈরি করছো, প্র্যাকটিক্যালি এরকম হয় যে -1 ইউনিট কাপড় তৈরি করছি? হয় কোনোদিন বাস্তবে যখনই কোনো কোম্পানি খুলবে, কোনো জিনিস খুলবে, তাহলে এই যে এই ইউনিটগুলো বা কতগুলো জিনিস কিনছো, মেশিনগুলো, এগুলো কোনোদিন নেগেটিভ হতে পারে? যেমন এখানেও দেখো, মেশিন কি মিনিমাম 3টে, মিনিমাম একটা। তার ফলে এই মেশিন সংখ্যাগুলো বা প্রোডাক্ট বা কত খরচা হয়েছে, সেগুলো কোনোদিন নেগেটিভ হয় না। এগুলো খুব প্র্যাকটিক্যাল প্রবলেম। তার ফলে এই প্রবলেমগুলোতে ওয়াই এক্স জেড এগুলো মাইনাস টাইনাস হবে না, সব রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেম। তোমার কথাটা বুঝতে পেরেছো? বা তোমার খরচা হয়েছে -10 টাকা, হয় এরকম কোনদিন? খরচা কি +10 টাকা। হ্যাঁ, এবার হতে পারে খরচা হয়নি 0 টাকা, যেমন হয়তো এরকম হতে পারে যে আমি এ টাইপের ক্লোথ একটা ইউনিটও তৈরি করিনি, 0 ইউনিট, সেখানে এক্স এর মান 0 হতে পারে। 0 হতে পারে কিন্তু নেগেটিভ হবে না। তার ফলে XY Z > 0, ব্যাস এটাই তো প্রবলেম। কমপ্লিট। এলপিপি, এটাই এলপিপি। তাহলে এলপিপির ফর্মুলেশনটা কি শিখতে পারলে? কিভাবে এলপিপিটাকে ফর্ম করতে হয়, ফর্মুলেশন অফ এন এলপিপি, এটা কি বুঝতে পারলে? যে যে কোনো একটা প্রবলেমকে কি করে আমি তাকে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে কনভার্ট করতে পারবো, এটা কি বোঝা গেল কি বোঝা গেল না? যে কোনো প্রোগ্রামিং প্রবলেমকে আমি কি করে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, যে কোনো প্রবলেমকে কি করে এই এলপিপির ফর্মে কনভার্ট করতে পারবো, সেটা কি বোঝা গেল? আচ্ছা, কারো কোনো কোশ্চিন দেখো থাকলে বলতে পারো, কিন্তু দ্বিধায় বলতে পারো, কোনো অসুবিধা নেই। নেই কারো কোনো বক্তব্য নেই, সব বুঝে যাচ্ছ? আচ্ছা, এইবার একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা এলপিপির এই যে ফর্মটা, এই ফর্মটা 3টে ভাগ থাকে। এই যে প্রথমে যেটা ম্যাক্সিমাইজেশন পার্টটা, সেই ম্যাক্সিমাইজেশন পার্টটার একটা নাম আছে, কেউ জানো এটাকে কি বলে? অবজেক্টিভ ফাংশন। নায়াত, কি করে এত জেনে গেলে? এটাকে বলা হয় অবজেক্টিভ ফাংশন। ভেরি গুড। এই যে এই পার্টটা যেখানে ইনইকুয়ালিটি গুলো আছে, ইনইকুয়ালিটির আরেকটা নাম হচ্ছে, আমরা তো ইনইকুয়ালিটি বলে চালাই। এবার কিছু কিছু ক্ষেত্রে না অনেক সময় ইকুয়েশনও হতে পারে, মানে কিছু ক্ষেত্রে হয়তো বলে দিল যে এক্স্যাক্টলি তোমাকে অতটাই খরচা করতে হবে, তখন আমরা ইনইকুয়ালিটি বা লেস দ্যান ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু না দিয়ে আমরা ইকুয়াল টু দিই। এবং ইকুয়াল টু আর ইনইকুয়াল টু বা ইকুয়ালিটি এবং ইনইকুয়ালিটি, ইকুয়েশন আর ইনইকুয়েশন, এইগুলোর একটা ভালো ইংলিশ নাম আছে। বলো নায়াত, সবই তো জানো তুমি। কনস্ট্রেন্টস। এর ইংলিশ নাম হচ্ছে কনস্ট্রেন্টস।
তো এইটাকে বলা হয়, এটা একটা কনস্ট্যান্ট না, এখানে তিনখানা কনস্ট্যান্ট আছে, এখানে যেরকম চারখানা, মানে ইনইকুয়ালিটি বা ইকুয়ালিটি। কনস্ট্যান্ট মানে হচ্ছে যে কোনো কিছু হতে পারে, ইকুয়ালিটি হতে পারে, ইনইকুয়ালিটি হতে পারে। তো এখানে যেরকম ইনইকুয়ালিটি আছে চারটে, তাহলে এই চারটে মানে অনেকগুলো, চারটে ইনইকুয়ালিটি। একটা করে ইনইকুয়ালিটি বা ইকুয়ালিটিকে কনস্ট্যান্ট বলা হয়। কনস্ট্যান্টের মধ্যে ইনইকুয়ালিটি ইকুয়ালিটি দুটোই, যে কোনো কিছু হতে পারে, সব কিছুকেই কনস্ট্যান্ট বলা হয়। তাহলে এখানে কটা কনস্ট্যান্ট আছে? তিনটে। তার ফলে এটাকে বলা হয় সেট অফ কনস্ট্যান্ট। কি বলা হয় এটাকে? সেট অফ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বানানটা দেখে নিবে, একটু জটিল বানান। কনস্ট্রেন্টস, CONSTRAINTS, সেট অফ কনস্ট্রেন্টস। আর এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে বলা হয় নন নেগেটিভিটি। নেগেটিভ হওয়া যাবে না, পজিটিভ না কিন্তু, জিরো আছে। তার ফলে এটাকে বলে নন নেগেটিভিটি কন্ডিশন। একটা এলপিপির এই তিনটে পার্ট থাকে বা তিনটে পোর্শন। গোটা এলপিপি বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, তার যদি আমি ফর্মুলেট করি, তাকে তাকে যদি আমি এই ফর্মে লিখি, যেটা তার ফর্ম, নিজস্ব ফর্ম, জেনারেল ফর্ম, সেই জেনারেল ফর্মে তিনটে ভাগ থাকে। প্রথম পার্টটাকে বলা হয়, যেখানে ম্যাক্সিমাইজেশন বা অনেক সময় মিনিমাইজেশনও করতে পারি, সেটাকে বলা হয় অবজেক্টিভ ফাংশন। ওটা হচ্ছে অবজেক্টিভ, মানে কি করতে যাচ্ছি, ওটা আমাদের অবজেক্ট। আমরা কি করতে যাচ্ছি? আমরা ম্যাক্সিমাইজ করতে চাইছি কাকে? প্রফিটটাকে। ওটা আমাদের অবজেক্ট, ওটাই আমাদের উদ্দেশ্য, ওটার জন্যই এত কিছু। তারপরে আমরা কি? সাবজেক্ট টু দ্য কন্ডিশন। এই কন্ডিশনগুলোকে বলা হয় কনস্ট্রেন্ট। সেখানে অনেকগুলো কন্ডিশন আছে একসাথে, সেটাকে বলা হয় সেট অফ কনস্ট্রেন্ট। আর লাস্টে যে ইউনিট থাক বা যেগুলো ভ্যারিয়েবল থাক, সেই ভ্যারিয়েবল কোনোদিন নেগেটিভ হতে পারে না, কারণ এগুলো খুব বাস্তববাদী রিয়াল ওয়ার্ল্ডের প্রবলেম। ব্যবসার ক্ষেত্রে যে আমি -2 টাকা তোমাকে দিলাম, ওরকম হয় না। বা মাইনাস আমি 5টা মেশিন কিনলাম, ওরকম হয় না। বা মাইনাস আমি 3 ইউনিট কাপড় তৈরি করছি, ওরকম হয় না। তার ফলে XYZ যে ভেরিয়েবলগুলো আমরা এখানে ইউজ করব, বা অন্যান্য যত ভেরিয়েবলই থাক, সেগুলো সব নন নেগেটিভিটি হবে। তাহলে একটা এলপিপির এই তিনটে পার্ট শেখা গেল। বোঝা গেল কি বোঝা গেল না? পরিষ্কার হলো কি হলো না? তাহলে এবার একটা অঙ্ক দিচ্ছি, দেখি পারো কিনা এটাকে ফর্মুলেট করতে। যদি পেরে যাও, তাহলে ফর্মুলেশন কমপ্লিট। তাহলে যে কোনো প্রবলেমকে এইভাবে ফর্মুলেট করতে পারবে। আর ফর্মুলেশন যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর তাকে কি করে সলভ করতে হয়, এই যে XYZ এর মানগুলো কি করে বের করতে হয়, সেগুলো আমরা এক এক করে চ্যাপ্টারে এক এক রকম ভাবে শিখবো। বিভিন্ন পদ্ধতি আছে, কখনো গ্রাফিক্যাল মেথডে শিখবো, কখনো সিমপ্লেক্স মেথডে শিখবো, কখনো অন্যান্য মেথডে শিখবো, বিভিন্ন রকম মেথডে শিখবো। তাহলে 3 নম্বর প্রবলেম, ঠিক আছে? আমরা দেখো আবার একটা প্রবলেম দিচ্ছি, সেটাকে তোমরা এবার কিন্তু তোমরাই ফর্মুলেট করবে। বই থাকলে খুব ভালো, বইয়ে এই প্রবলেমটা আছে। যদি বইটা থাকে তাহলে খুব ভালো, লেখাতে একটু সময় লাগছে। তার ফলে ঠিক আছে, লেখাচ্ছি যখন দেখে নাও, তবে বইয়ে পরপর করে এই প্রবলেমগুলোই আছে। এ ম্যানুফ্যাকচারার, কি কারো কোনো কোশ্চিন থাকলে বলতে পারো কিন্তু। এ ম্যানুফ্যাকচারার অফ পেটেন্ট মেডিসিন। পেটেন্ট মানে জানো? ব্যবসাপাতির সঙ্গে যুক্ত আছে পেটেন্ট। এই টার্মটা শোনোই না? হ্যাঁ, পেটেন্ট করা মানে জানো না? না, পেটেন্ট একটা টার্ম। স্যার যেটা বানাবে সেটার মানে হ্যাঁ, ওরা কিছু মালিকানাটা, নিয়ে পেটেন্টটা নিয়ে নেয়, মালিকানাটা নিয়ে নেয় একদম। যেটা বানাবে সেটা একটা পেটেন্ট থাকে। মানে তুমি আজকে মনে হলো যে স্যার আমি একটা জ্বরের ওষুধ তৈরি করেছি প্যারাসিটামল, ও কেস খেয়ে যাবে, একদম কেস খেয়ে যাবে। ও তোমাকে একদম কোম্পানি সু করে দিবে। সু করে দেওয়া মানে, কেস খাওয়া মানে তোমাকে টাকা দিতে হবে, প্রচুর টাকা তোমাকে ইয়ে দিয়ে দিতে হবে। স্যার পেটেন্ট মানে কি কপিরাইট? কপিরাইট, ওয়ান টাইপ অফ, কারেক্ট। ওয়ান টাইপ অফ কপিরাইট, ঠিক বলেছো। বইয়ের যেরকম কপিরাইট থাকে, তুমি কারোর বই থেকে দেখে টুকে বললে স্যার আমার বই চালিয়ে দিলে, ও বাবা, হবে না। তোমাকে উল্লেখ করতে হবে যে না, আমি ওখান থেকে তুলেছি। বিবলিওগ্রাফি, যে কোনো বইয়ের দেখবে লাস্টের দিকে দেখবে প্রচুর রাইটার থাকে, বিবলিওগ্রাফি, এই বই ওখান থেকে টোকে, ওখান থেকে টোকে। টুকবো কিন্তু বলে টুকবো, বুঝতে পেরেছো? চুরি করবো কিন্তু বলে চুরি করবো, এমনি না বলে হবে না। হ্যাঁ, তৃণমূলের মতো যা করবো ভাই, বলা উচিত না লাইভে, আমি না কেস খেয়ে যাই এগুলো বলে। যা করবো বলে করবো, যে আমি মারছি, জনতাও জানে যে ভাই ওই পার্টিকেই ভোট দিব, কম মারে বেশি মারে না, ও মারছে অল্প মারছে, ও আবার আসবে অন্যজন আবার বেশি মারবে, তার থেকে ভাই যে মারছে তাকেই দিই। চোর আছে চোর থাক, ডাকাতকে নিয়ে আসবো না, এরকম অনেক সময় ভাবে অনেকে। তো যাই, এ ম্যানুফ্যাকচারার অফ পেটেন্ট মেডিসিনস ইজ প্রিপেয়ারিং। হ্যাঁ নায়াদ, কি প্রিপেয়ার করছে? মেডিসিনই প্রিপেয়ার করছে। আচ্ছা, প্রিপেয়ারিং এ প্রোডাকশন, ঠিক আছে, প্ল্যান, একটা প্রোডাকশন প্ল্যান তৈরি করছে অন মেডিসিন। মানে আগে প্ল্যান তৈরি করেছে কোম্পানি, দেখবে আগে লাভ টাভ হচ্ছে কিনা, তারপরে শুরু করবে। তো প্ল্যান করার আগে কি প্ল্যান করছে দেখি। বলছে 2 ধরনের মেডিসিন তৈরি করছে, একটা হচ্ছে এ, একটা বি। কোন একটা কোম্পানি 2 ধরনের মেডিসিন সে তৈরি করছে।
আচ্ছা, দেয়ার আর সাফিসিয়েন্ট ইনগ্রেডিয়েন্টস, ইনগ্রেডিয়েন্টস মানে উপাদান। উপাদান, বা ভেরি গুড, একদম এক্স্যাক্টলি ওয়ার্ড, মানে যেটা ওষুধ তৈরি করতে এটা লাগে। দেয়ার আর সাফিসিয়েন্ট ইনগ্রেডিয়েন্টস। হ্যাঁ, এত ভাঙলো ভাঙলা কে বললো? উপাদান। তোমার বাংলা অনার্স নিয়ে পড়া উচিত ছিল, তুমি ভুল পথে চলে এসছো। আমি যদি আগে তোমার সঙ্গে দেখা হতো তাহলে বলতাম বাংলা পড়ো। তাহলে তার কাছে সাফিসিয়েন্ট ইনগ্রেডিয়েন্টস আছে, অ্যাভেলেবেল। আচ্ছা, কতটা ইনগ্রেডিয়েন্টস আছে? যে যত পরিমাণ ইচ্ছে ওষুধ তৈরি করতে পারে না, তাহলে তো হয়ে গেল, তাহলে ওই বড় লোক কোম্পানি, বাকি কোম্পানি শেষ। তাহলে তার কাছে বলছি ইনগ্রেডিয়েন্টস আছে অ্যাভেলেবেল টু মেক 2000 বোতল, এই সরি 2000 না, বেশি, 20,000, ওরে বাবা, 20,000 বোতল, হয়তো সিরাপ টিরাপ তৈরি করছে সে, 20,000 বোতল তার কাছে অ্যাভেলেবেল আছে, বা বোতল তৈরি করতে পারে। অফ এ, তার কাছে কতটা আছে? তার কাছে এমন ইনগ্রেডিয়েন্টস আছে, এমন উপাদান আছে, যেখানে সে 20,000 এ টাইপের বোতল বা এ টাইপের মেডিসিন যেটা আছে সেখানে সে 20,000 বোতল তৈরি করতে পারে। আর 40,000, ঠিক আছে, বোতল সব বি, সে 40,000 বি টাইপের বোতল তৈরি করতে পারে। তার কাছে এতটা উপাদান আছে, ভালোই উপাদান আছে, বাট কিন্তু সমস্যা হচ্ছে তার কাছে উপাদান বেশি থাকলেও, বাট দেয়ার আর অনলি, বাট দেয়ার আর অনলি 45,000, 45,000 খালি বোতল তার কাছে আছে। মানে উপাদান তার কাছে টোটাল 20,000 প্লাস 40,000, 60,000 বোতল তৈরি করার মতো তার কাছে উপাদান আছে, এ বোতল, এ আর বি মিলিয়ে। কিন্তু তার কাছে বোতল আছে, মানে উপাদান দিয়ে তো আর হবে না, উপাদান দিয়ে ওষুধ তৈরি করবো, সেগুলো বোতলে ভরতে হবে। তার কাছে বোতলই আছে অ্যাভেলেবেল খালি, বা সে কিনতে পেরেছে হয়তো। তার কাছে 45,000 বোতল আছে, ইনটু হুইচ, যেখানে সে ওষুধগুলোকে ঢালতে পারবে, ইনটু হুইচ, যার মধ্যে আইদার, মানে যে কোনো মেডিসিনই, আইদার অফ দ্য মেডিসিন ক্যান বি পুট। বুঝতে পেরেছো? আইদার অফ দ্য মেডিসিন ক্যান বি পুট মানে যে কোনো মেশিনই, যে কোনো মেডিসিনই, আইদার অফ দ্য মেডিসিন ক্যান বি পুট, এই মেডিসিনগুলো সে ওখানে রাখতে পারবে বোতলে ভরে ভরে। তাহলে টোটাল তার কাছে উপাদান ছিল বেশি, সে তৈরি করতে পারতো বেশি, কিন্তু তৈরি করার পর যে বোতলে সে ওষুধগুলো রাখবে সেই বোতল তার কাছে 45,000, কমে গেল। যাই হোক, ফার্দার মোর, আরো কি বলেছে দেখি। ফার্দার মোর, হ্যাঁ, ইট টেক্স 3 আওয়ার্স, সময় লাগছে, ইট টেক্স 3 আওয়ার্স, 3 ঘন্টা লাগে, টু প্রিপেয়ার, হ্যাঁ, টু প্রিপেয়ার 1,000 বোতল, বা টু প্রিপেয়ার এনাফ ম্যাটেরিয়াল, মানে উপাদান, ওই উপাদানগুলো থেকেই তো সে তো এবার ওষুধটা তৈরি করবে। সে এই এ টাইপের ওষুধ তৈরি করতে তার 3 ঘন্টা টাইম লাগছে, এনাফ মেটেরিয়াল টু ফিল, এই বোতলগুলো এবার ফিল আপ করবে, তৈরি তৈরি করে বোতলগুলো ফিল আপ করতে তার 1,000 বোতল ফিল আপ করতে, ভালো করে অঙ্কটা পড়তে হবে, অফ এ মেডিসিন, তাহলে এ মেডিসিনের 1,000 বোতল ফিল আপ করতে তার 3 ঘন্টা করে টাইম লাগছে। 1,000 বোতলের জন্য 3 ঘন্টা, একটা বোতলের জন্য না, 1,000-এর জন্য 3,000, 3 ঘন্টা, 2,000-এর জন্য 6 ঘন্টা, 3,000-এর জন্য 9 ঘন্টা। তাহলে এবার একটার হিসাব না, এবার 1,000-এর হিসাব, 1,000-এ 3 ঘন্টা লাগে। ইট টেক্স 1 আওয়ার, তাহলে এ টাইপের মেডিসিন তৈরি করে সে বোতলগুলো ফিল আপ করতে, মানে মেডিসিন তৈরি করার পর বোতলে ঢোকাতে হবে তো, সেটা করতে তার 3 ঘন্টা টাইম লাগে, 1,000 টাইপের, 1,000টা এ টাইপের, আর 1 ঘন্টা লাগে। আর ইট টেক্স 1 আওয়ার, এবং তার 1 ঘন্টা লাগে টু প্রিপেয়ার, টু প্রিপেয়ার এনাফ মেটেরিয়াল, এনাফ মেটেরিয়াল, হ্যাঁ, টু ফিল 1,000 বোতলস অফ বি, বি মেডিসিন তার ফিল আপ করতে, 1,000 বোতল ফিল আপ করতে তার 1 ঘন্টা টাইম লাগে, অ্যান্ড দেয়ার আর 66 আওয়ার, 66 আওয়ার অ্যাভেলেবেল। বলছে এরকম না যে, মানে তুমি ওষুধ তৈরি করে দিয়ে তুমি বোতলের মধ্যে ফিল আপ না করলে জমাট বেঁধে যাবে বা ওটা এক্সপায়ার হয়ে যাবে, এরকম থাকে না অনেক সময়, যে খুব তাড়াতাড়ি তোমাকে বোতলে ভরতে হবে। তাহলে তোমার কাছে টাইম হচ্ছে টোটাল 66 ঘন্টা অ্যাভেলেবেল, তার আগে তোমাকে ভাই ভরে নিতে হবে। ও তোমার কাছে সারা দিন নেই, বা ওরকম 10 দিন নেই যে তুমি ভরে গেলে ভরে গেলে, না, 66 ঘন্টা। তার মানে মোটামুটি 3 দিনের থেকে একটু কম আছে অ্যাভেলেবেল ফর দিস অপারেশন, এই অপারেশনটা করতে তোমার কাছে 66 ঘন্টা আছে, টোটাল তুমি 66 ঘন্টা পাবে বলে দিয়েছে। টু দ্য প্রফিট ইজ, এবার প্রফিট, ওষুধ তৈরি তৈরি করে মার্কেটে বেচবে,
8 টাকা, ₹8। প্রফিট বলছে 8 টাকা পার বোতল অপে, এটা কিন্তু পার বোতল, এটা কিন্তু আবার হাজার বোতল না। অনেকগুলো হিসাব আছে, হাজার বোতল কিন্তু তৈরি করতে তার লাগে 3 ঘন্টা ফিল আপ করতে, আর একটা বোতল থেকে তার লাভ হচ্ছে 8 টাকা, এ টাইপের বোতল থেকে বা এ টাইপের মেডিসিন থেকে, আর একটা বি টাইপের থেকে তার লাভ হচ্ছে 7 টাকা, তাহলে এ থেকে বেশি লাভ। 7 টাকা, 7 পার বোতল, হ্যাঁ পার থাউজেন্ড না, কিন্তু পার বোতল এখানে অফ বি। এবার আমাদের কাজ কি, প্রফিটটাকে কি করা, ফর্মুলেট এ বা অ্যান লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, একটা এলপিপি ফর্মুলেট করো টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট, প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। ঠিক আছে, ব্যাস। বলো দেখি, অঙ্কটা পড়ে কি বুঝতে পেরেছো না আরেকবার বলবো? ম্যানুফ্যাকচার, এটা ম্যানুফ্যাকচারার কি হচ্ছে তার, একটা ম্যানুফ্যাকচারার তার কি হচ্ছে বলো, দু টাইপের মেডিসিন সে তৈরি করতে পারবে, একটা হচ্ছে এ, একটা বি। ঠিক আছে, তাহলে একটা এ টাইপের থেকে তার লাভ কত, 8 টাকা। একটা কাজ করব, অঙ্কটাতে আমরা ধরে নিই লেট দ্য ম্যানুফ্যাকচারার, হ্যাঁ লেট দ্য ম্যানুফ্যাকচারার, আমরা এটা অন্যভাবে ধরে নিই, প্রডিউস এক্স থাউজেন্ড, মানে এক্স না এক্স থাউজেন্ড, ইচ্ছা করে এক্স হাজার, ইচ্ছা করে ধরলাম ক্যালকুলেশন সুবিধা হবে, এক্স থাউজেন্ড বোতল। হ্যাঁ কি ধরলাম, যে ম্যানুফ্যাকচারার সে এক্স থাউজেন্ড, এক্স নাম্বার না কিন্তু এক্স থাউজেন্ড, মানে এখানে যদি 2000 বোতল তৈরি করে তাহলে এক্স এর মান কে বলতে পারে কত, 2x। আবার 2x, এক্স এর মান কত 2, এক্স থাউজেন্ড, তাহলে 2000-এ কত হবে, এক্স এর মান কত হবে, এক্স থাউজেন্ড মানে বুঝতে পারছো, তাহলে 2000-এ এক্স এর মান কত 2, 3000-এ এক্স এর মান কত 3, তাহলে এক্স থাউজেন্ড মানে কি, এক্স থাউজেন্ড, 2000, 3000, 4000, তার মানে এটা থাউজেন্ডে ধরছি, তার মানে এক্স থাউজেন্ড সে এ বোতল, বোতল এ, এক্স থাউজেন্ড সে এ বোতল, হ্যাঁ বোতলস অফ মেডিসিন এ, বোতলস অফ মেডিসিন এ। ওকে, আর ওয়াই থাউজেন্ড, ওয়াই থাউজেন্ড বোতলস অফ মেডিসিন বি, সে কি করছে, সে এ টাইপের মেডিসিন সে এক্স থাউজেন্ড বোতল তৈরি করছে, আর বি টাইপের মেডিসিন সে ওয়াই থাউজেন্ড। বলো এবার তাহলে প্রফিট ম্যাক্সিমাইজ কত হবে গো, ম্যাক্সিমাইজ জেড বলো, একটা থেকে তার লাভ কত হয়, এ টাইপের একটা থেকে তার লাভ কত, 8 টাকা, তাহলে হাজারটা থেকে তার লাভ কত হবে, 8,000। এবার কত হাজার সে তৈরি এ টাইপের মেশিন আছে, এক্স হাজার, তাহলে 8,000 এক্স, কি বুঝতে পারলে না না, এটা কি বুঝতে পারলে কি করলাম, হ্যাঁ স্যার। একটা থেকে তার লাভ হচ্ছে 8 টাকা, তাহলে আমি এক্স থাউজেন্ড, এক্স থাউজেন্ড মানে কিন্তু এখানে এক্স না যে 8x দিব, 8x মানে কিন্তু একটা থেকে 8 টাকা, তাহলে এক্সটা থেকে 8x টাকা, সেটা কিন্তু না 8,000 টাকা। আচ্ছা একটা বি টাইপের থেকে তার লাভ কত গো, 7 টাকা, তাহলে সে ওয়াই থাউজেন্ড বি টাইপ থেকে তার লাভ কত হবে, 7,000 ওয়াই, এত তার লাভ। এটা বুঝতে পারলে কি যে কেন এটা 8,000 এক্স আর 7,000 ওয়াই হলো। আচ্ছা আবার কন্ডিশন সাবজেক্ট টু বলো, স্যার আবার একটু বলেন। হ্যাঁ বলো, স্যার আরেকবার এইট বলবো, থাউজেন্ড আবার। ধরো সে 5,000 এ টাইপের মেডিসিন তৈরি করে, 5,000, তাহলে এক্স এর মান কত, 5। 5, তাহলে একটা থেকে তার প্রফিট কত, 8 টাকা, তাহলে তার টোটাল কত হচ্ছে 40,000। সেই 40,000-কে আমরা এইভাবে লিখছি, 8,000 মানে 8 না লিখে 8,000 ইন্টু এক্স, মানে 8,000 ইন্টু 5, বুঝতে পারলে, মানে এখানে হাজারটা আমরা এখানে করে নিয়েছি,
5,000টা যেরকম এখানে 5 করেছি আর 8-এর সঙ্গে 1,000 করে নিয়েছি, ব্যাপারটা একই থাকলো তাহলে। কি গো, ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করছো, অনার্স, এগুলো বুঝতে পারছো না? কি হ্যাঁ স্যার, ব্যবসা বুঝে গেছি এবার। তাহলে সরকারি চাকরি করে নিন, যেমন ব্যবসাপাতি করতে হবে না। তোমাকে যদি ব্যবসা বোঝাতে যদি এত সময় লাগে তাহলে তুমি সরকারি চাকরি করো, তুমি কম্পিটিটিভ পড়ো, সিজিএল, এসএসসি, বিএড, এগুলোই করো। এই জন্য বাঙালিরা পিছিয়ে, সব সময় সরকারি চাকরি, ব্যবসা আর বোঝে না। কত লাভ ক্ষতি, অন্যজন এসে টুপি পরেই চলে গেল, ব্যবসা বন্ধ হয়ে গেল, অন্যজন মেরে দিয়ে চলে গেল টাকা, তুমি বুঝতেই পারছো না কি লাভ কি ক্ষতি করছো। তাহলে ব্যবসা করতে গেলে আগে লাভ হিসাব জানতে হবে। তার জন্য ম্যাথামেটিক্স অনার্স পড়ার দরকার নেই, তার জন্য তোমাকে উপস্থিত বুদ্ধি রাখতে হবে, তোমার চোখ কান খোলা রাখতে হবে। ম্যাথামেটিক্স অনার্স পড়ে তুমি লাভই বুঝতে পারলে না, একটা মাছালা তোমাকে বোকা বানিয়ে দিল, একটা সবজিওয়ালা বোকা বানিয়ে দিল, একটা ফলওয়ালা বোকা বানিয়ে দিল, ওইভাবে চলবে না। ধীর স্থির হতে হবে, কিন্তু খুব প্রেজেন্স অফ মাইন্ড থাকতে হবে। ওকে, সাবজেক্ট 2 বলো এবার দেখি। 1,000 বোতল তৈরি করতে তার কত সময় লাগে? 3 ঘন্টা। তাহলে কত হাজার বোতল আছে, এ টাইপের কত হাজার বোতল আছে? এই যে 1,000 বোতল, এ টাইপের 1,000 বোতল তৈরি করতে তার লাগে 3 ঘন্টা। তাহলে এক্স হাজার বোতল তৈরি করতে তার কত ঘন্টা লাগবে? 1,000 বোতল তৈরি করতে তার 3 ঘন্টা লাগে, তাহলে এক্স হাজার বোতল তৈরি করতে তার কত ঘন্টা লাগবে? 3x ঘন্টা। প্লাস 1,000 বোতল বি টাইপের মেডিসিন তৈরি করতে তার কত ঘন্টা লাগে? বলো। 1 ঘন্টা। একদম। তাহলে ওয়াই 1,000 বোতল তৈরি করতে তার কত ঘন্টা লাগবে? 1,000 বোতল তৈরি করতে তার লাগে 1 ঘন্টা, তাহলে ওয়াই 1,000 বোতল তৈরি করতে তার কত লাগবে? ওয়াই ঘন্টা। এবার তার কাছে টোটাল টাইম কত আছে? অ্যাভেলেবেল টাইম কত আছে? 63 ঘন্টা। 66 ঘন্টা। তাহলে এটা লেস দ্যান ইকুয়াল টু 66। বোঝা গেছে? ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট। এইবার X 1,000 প্লাস ওয়াই 1,000, এই টোটাল অ্যাভেলেবেল বোতল কত আছে? 45,000। তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে গো? লেস দ্যান ইকুয়াল টু, টোটাল তার কাছে অ্যাভেলেবেল বোতল কত আছে? অ্যাভেলেবেল বোতল তার কাছে টোটাল কত আছে? 45,000। তাহলে সে X 1,000 প্লাস ওয়াই 1,000 লেস দ্যান ইকুয়াল টু কত হবে? এরা বুঝতে পারছে না, 45,000 না 45? তার কাছে X 1,000 আছে, X 1,000 মানে বুঝতে পেরেছো এত, এই যে X 1,000 প্লাস ওয়াই 1,000, এই টোটাল বোতল, টোটাল যে ওষুধ, সে টোটাল কত ওষুধ আছে তার কাছে? টোটাল কত বোতল আছে তার কাছে অ্যাভেলেবেল, যেখানে সে ওষুধ ভরতে পারবে? আমি ধরে নিয়েছি সে X 1,000 বোতল এ টাইপের মেডিসিন তৈরি করছে, তাহলে X × 1,000, এটাই তো, এতগুলো মেডিসিন তার কাছে এ টাইপের আছে। আচ্ছা, বি টাইপের মেডিসিন তার কাছে ওয়াই 1,000 আছে, তাহলে ওয়াই 1,000, কিন্তু তার কাছে অ্যাভেলেবেল বোতল কত আছে? 45,000। তাহলে এটা কি হবে? অ্যাভেলেবেল মানে তার থেকে কমও হতে পারে, কিন্তু তার থেকে বেশি সে তৈরি করতে পারবে না। তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে? 1,000 1,000 ক্যান্সেল করে দাও, কত হবে? এক্স প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 45। আর বলো, এটা একটা হলো। আর এক্স কত উপাদান আছে? লেস এক্স দেন ইকুয়াল 20। এক্স এর জন্য কত উপাদান আছে? তার 20,000 উপাদান আছে, তাহলে X 1,000 এর জন্য 20,000। তাহলে এক্স এর জন্য কত আছে? সে ম্যাক্সিমাম কতগুলো তৈরি করতে পারবে, কত মানে এ টাইপের মেডিসিন সে কতটা তৈরি করতে পারবে? 20,000 তৈরি করতে পারবে। তাহলে আমি ধরে নিয়েছি X 1,000 এ টাইপের মেডিসিন হয়, তাহলে X 1,000 লেস দ্যান ইকুয়াল টু, তাহলে এক্স ইন্টু 1,000 লেস দ্যান ইকুয়াল টু 20,000 তার কাছে, কারণ সে উপাদানই আছে 20,000 বোতল তৈরি করা। তাহলে এক্স কত হবে? লেস দ্যান ইকুয়াল টু কত হবে? 20। সিমিলারলি ওয়াই কত হবে? লেস দ্যান ইকুয়াল টু, কে বলতে পারে দেখি? এটা না বলতে পারলে ছেড়ে দাও, তাহলে আর বুঝতে হবে না অঙ্ক। 40। 40 স্যার, 40। কারণ ওয়াই 1,000 মানে লেস দ্যান ইকুয়াল টু 40,000, তার কাছে 40,000 টোটাল অ্যাভেলেবেল আছে উপাদান, ইনগ্রেডিয়েন্টস। তাহলে ওয়াই হবে লেস দ্যান ইকুয়াল টু 40, ব্যাস। আর এই 1,000 গুলো কোনোদিনই নেগেটিভ হবে না, এক্স আর ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এই হয়ে গেল এলপিপি। বলো দেখি, এই এলপিপির অবজেক্টিভ ফাংশন কোনটা? এইটা কি? এই চারটে কি? কি বললাম একটু আগে? সেট অফ কনস্ট্রেন্টস। সেট অফ কনস্ট্যান্ট, এখনো অনেকের মনে নেই, এটা ভুলে গেছো। আর এই কন্ডিশনটাকে কি বলা হয়? নন নেগেটিভিটি। নন নেগেটিভিটি। তাহলে এইভাবে এক একটা অঙ্ক পড়ে পড়ে আমাদেরকে এই ফর্মুলেশন করতে হয়, এবং ফর্মুলেশন করার পর
তারপর যদি বলো স্যার এই যে করলাম এখানে এবার কত প্রফিট হচ্ছে কি করে বের করব, তার জন্য আমাদের এক্স আর ওয়াই এর মানগুলো চাই। সেই এক্স আর ওয়াই এর মানগুলোর জন্য আমাদের কিছু পদ্ধতি আছে যেখানে আমরা এলপিপি কে সলভ করতে পারি। সেই সলভ করার পদ্ধতি নেক্সট দিন আমরা শিখব। নেক্সট দিন যে পদ্ধতি, ফার্স্ট যে পদ্ধতি সলভ করার, সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মানে জানো, ছবি এঁকে গ্রাফ দিয়ে। সেই গ্রাফিক্যাল মেথডে আমরা কি করব, আমরা এলপিপি কে সলভ করব। এই যে এক্স আর ওয়াই এর মানগুলো তো আজকে বেরোলোই না, আজকে শুধুমাত্র আমরা ফর্মুলেশন করলাম, এলপিপিটাকে সাজালাম, কিভাবে এলপিপি হয় বা এলপিপি মানে কি, একটা প্রোগ্রামিং প্রবলেম কি হয় সেটাকে আজকে আমরা লিখতে শিখলাম। নেক্সট দিন আমরা এই এলপিপি গুলোকে সলভ করব, তবে সলভ করার প্রচুর পদ্ধতি আছে। তার মধ্যে ফার্স্ট যে পদ্ধতি সেটা হচ্ছে গ্রাফিক্যাল। তবে গ্রাফিক্যাল পদ্ধতিতে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। কি ডিসঅ্যাডভান্টেজ? গ্রাফের মাধ্যমে আমরা 2Dর বেশি আঁকতে পারি না। যদি বলো স্যার 3D, 3D আঁকাটাও প্রবলেম হয়ে যায়, কারণ আমরা 2D শিটে 3D আঁকতে পারি না। তার ফলে গ্রাফিক্যাল মেথডে যখন দুটো ভেরিয়েবল থাকবে সেই অঙ্কগুলোই আমরা সলভ করতে পারবো। যেমন এই অঙ্কটা সলভ করতে পারবো, কিন্তু আগের অঙ্কটা পারবো না। কেন পারবো না গ্রাফিক্যাল মেথডে সলভ করতে? কারণ আগের অঙ্কটাতে কটা ভেরিয়েবল আছে? তিনটে ভেরিয়েবল। তিনটে ভেরিয়েবল মানে ভেক্টর স্পেস পড়ছো? তিনটে ভেরিয়েবল মানে কোথায় আছে? আর টুতে না আর থ্রিতে? তিনটা স্যার ভেরিয়েবল আর মানে থ্রি। আর থ্রিতে আর আছে। থ্রি। আর থ্রি, এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, জেড কোঅর্ডিনেট। তাহলে আর থ্রি থাকা মানে 3D। 3Dটাকে আমরা গ্রাফিক্যালি সলভ করতে পারি না, কারণ গ্রাফিক্যালি আমরা 2D অবধি আমরা প্লটটা তৈরি করতে পারি, ঠিক আছে? এর থেকে বেশি পারি না। ওকে, বোঝা গেল? আজকে যেটা বললাম বা যেটা বললাম সেটা কি বুঝতে পারা গেছে? তাহলে এলপিপি জিনিসটা কি সেটা কি বুঝতে পারলে? একটা আইডিয়া কি ক্রিয়েট হলো যে এলপিপির মাধ্যমে আমরা কি করে থাকি? এবার কি করে আমরা প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করব বা মিনিমাইজ করব, আমরা কস্টটাকে বা লসটাকে, সেটা আমরা নেক্সট দিন এক একটা করে পদ্ধতি শেখাবো এবং সেই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা সলভ করতে শিখবো। তাহলে আমাদের সিলেবাসে মেনলি কিন্তু এলপিপির সলিউশন আছে, কিন্তু আজকে আমি এলপিপিটা কি সেটা বোঝালাম। কারোর যদি কোনো বলার কিছু থাকে বলতে পারো, না হলে আজকে এই অবধি। নেই কিছু? সবকিছু বুঝে যাচ্ছ? দুর্ধর্ষ ব্যাপার স্যাপার।